হুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের নতুন আরও একটি ক্লাসে এবং সর্বশেষ ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায় নিয়ে। এটা আমাদের আসলে শর্ট সিলেবাসের মধ্যে ছিল না। আমরা এখানে সবাই শর্ট সিলেবাসের শিক্ষার্থী। আমরা 6 অধ্যায়, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা 6 অধ্যায় টাচই করি নাই, দরকার পড়ে নাই, সেই জন্য টাচ করি নাই। কিন্তু এখন তোমাদের দরকার পড়বে, কারণ গুচ্ছতে তোমার হচ্ছে 6 অধ্যায় থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, 6 অধ্যায় থেকে প্রশ্ন হয়। তো আমরা 6 অধ্যায়টা একটু ভালো করে দেখতে হবে, তবে খুব কঠিন কিছু না, সহজ জিনিস প্রশ্ন হয়। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলেই হবে। ঠিক আছে, ওকে। আমার সাথে যুক্ত হয়ে গেছে অনেকে, এলমা সুলতানা, সঞ্জিদা সঞ্জি, নাবিলা ভুইয়ান, তারপরে হচ্ছে আরও অনেকে যুক্ত হয়ে গেছে শুরুতে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমরা আলোচনা করব 6 অধ্যায়ের গুরুত্বপূর্ণ অল্প কিছু এমসিকিউ। এগুলো থেকেই পরীক্ষায় আসে বারবার। ঠিক আছে, খুব আহামরি বড় কোনো অধ্যায় না এটা। সো এটা আমরা একটু মনোযোগ দিলেই হবে। ঠিক আছে, আচ্ছা। মাইম হাসান, সামিউল, তারপরে অনেকে যুক্ত হয়ে গিয়েছে। সবাই একটু আসুক, আর যারা রেকর্ড দেখতেছো তারা একটু 2-3 মিনিট টেনে দেখতে পারো। সামিউল ইসলাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি তুমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। তো এটা আমাদের শেষ ক্লাস, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। আহ, তারপর আমি আবার বলে দিব ক্লাসের শেষে তুমি কোন অধ্যায়গুলো কিভাবে পড়া উচিত হবে তোমার, সেই জিনিসগুলো বলে দিব। কোন অধ্যায়গুলোতে একটু প্রেশার বেশি দিবা সেগুলো ক্লাসের শেষে ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি। ওকে, ওকে। জিনিয়া জেরিন, ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার হোসেন সাকিব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সাকিব, ভালো আছি। সাকিব আল হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব সাকিব দেখি একসাথে। মুনিরা শেখ, ওয়ালাইকুম আসসালাম। দেলোয়ার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, দেখো আমরা প্রথমেই এখানে যে এমসিকিউটা দেখব, দেখো এই একটা এমসিকিউর সাথে অনেক কিছু আমরা শিখেও ফেলবো। ঠিক আছে, তাই সবাইকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখো প্রথমে বলা আছে কি, যে একটা সিটিজেন ডেটাবেজে, প্রথম কথা হচ্ছে ডেটাবেজ অধ্যায়টার নাম হচ্ছে কি, অধ্যায়টার নাম হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। কি রেট এরকম হয়ে যেতেছে, সিলেক্ট হয়ে যেতেছে শুধু। ওকে, দেখো এখানে দেখো বলা আছে কি, সবাই একটু খেয়াল করো। এখানে দেখো বলা আছে একটি সিটিজেন ডেটাবেজে কোনটি প্রাইমারি কি হতে পারে। একটি সিটিজেন ডেটাবেজে কোনটি প্রাইমারি কি হতে পারে। দেখো প্রথম কথা হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে কি, ডেটাবেজটা আসলে কি। দেখো যেমন তোমরা আমাদের এডুকেশনে হচ্ছে, তোমরা ভর্তি হয়েছো, সবাই ভর্তি হওয়ার পর তোমাদের সবারই কিন্তু ভর্তির সময় যে ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে, তোমার মোবাইল নাম্বার, নাম, তো এই সব কিছু কিন্তু আমাদের কাছে স্টোর করা আছে কোনো এক জায়গায়। যেই জায়গাটা স্টোর করা আছে সেটা হচ্ছে ডেটাবেস। সো এই ডেটাবেস, বর্তমান পৃথিবী আসলে ডেটার খেলা। ঠিক আছে, যার কাছে যত ডেটা বেশি সে তত রিচ। বুঝতে পারছো? এই যেমন এআই, এআই বলতেছি না আমরা, এআই যে কাজ করে, এআই এর যুগ বলতেছি। এই এআইটাও কার এআই সবচেয়ে ভালো বলো তো? যার কাছে ডেটা বেশি। যেমন এখন মনে করো তুমি একটা এআই কে তোমার 10টা ছবি দিলা, তোমার 10, মনে করো তোমার 10টা অ্যাঙ্গেলে তোমার ছবি তুলে দিলা। এখন সেই এআই তোমার যদি একটা নতুন ছবি তৈরি করে, তাহলে সেই ছবিটা যতটা রিয়েলিস্টিক হবে, একটা ছবি থেকে একটা ছবি বানানো কিন্তু ততটা রিয়েলিস্টিক হবে না। আবারও বলতেছি, আমি বুঝাই বলি। মনে করো তুমি একটা এআই কে তোমার 10টা ছবি দিলা, 10টা ছবি, 10 রকমের ছবি দিলে এখানে। ঠিক আছে, এখানে তোমার 10টা ছবি দিছো, দিয়ে তারপরে সে কি করছে, এই 10টা ছবির 10টা অ্যাঙ্গেল নিয়ে তারপরে তোমাকে আরেকটা ছবি বানায় দিছে। তার মানে এই ছবিটা অলমোস্ট তোমার অরিজিনাল ছবির মতোই হবে। ঠিক আছে, আর মনে করো অন্য আরেকটা এআই কে তুমি একটা ছবি দিয়ে, ঠিক আছে, একটা ছবি দিয়ে বলছো যে আমাকে একটা ছবি বানায় দাও এরকম, তাহলে সে একটা বানায় দিল। ঠিক আছে, এটা কিন্তু তত বেশি হবে না। কেন? আর তত বেশি অ্যাকুরেট হবে না। এটা বেশি অ্যাকুরেট হবে কারণ এটার মধ্যে ডিফারেন্ট অ্যাঙ্গেলে তোমার এই পাশ থেকে দেখতে কেমন, উপর থেকে দেখতে কেমন, নিচ থেকে দেখতে কেমন, ডান পাশ থেকে দেখতে কেমন, পিছন থেকে দেখতে কেমন, এরকম সব অ্যাঙ্গেলে ছবি তুলে একটা ছবি বানানো হয়েছে। তার মানে এই ছবিটা বেশি ভালো হবে। সো কেন বেশি ভালো? কারণ এই ছবির মধ্যে ডেটা বেশি, কারণ এখানে 10টা ডেটা আর এখানে মাত্র একটা ডেটা।
তো ডেটা আর কি বললাম আর কি, যে পৃথিবী এখন ডেটার খেলা, ঠিক আছে। যেমন ফেসবুকে এই যে তুমি তোমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে লগ ইন হয়ে যায়, কেন? তুমি মনে করো একটা নতুন মোবাইল কিনলা, নতুন মোবাইল কিনে সে নতুন মোবাইলে ইমেল আর পাসওয়ার্ড দিছে ফেসবুকে, তোমার অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। কেমনে? নতুন মোবাইলে তোমার ফেসবুক চিনলো কেমনে? আসলে তোমার ইমেল, পাসওয়ার্ড, নাম যা আছে সব কিছু ফেসবুকের সার্ভারে জমা আছে। তুমি যখন অ্যাকাউন্ট খুলছো ফেসবুকের সার্ভারে জমা আছে। তো এখন তুমি যখন যে মোবাইল থেকে লগ ইন করো না কেন, যখন তোমার ওই ইমেলের থ্রুতে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করো, তখন এই লগ ইনটা চলে যায় ডেটাবেজের কাছে। ডেটাবেজ যেখানে তোমার ডেটাগুলো স্টোর করা আছে, সেখানে ডেটাবেজে দেখে যে আচ্ছা এই ইমেলের সাথে এই পাসওয়ার্ড কি আছে। যদি দেখা যায় আছে, তাহলে তোমাকে লগ ইন করতে দেয়, না হলে লগ ইন করতে দেয় না। একজন বলছে সাউন্ড নাই, সাউন্ড নাই, সাউন্ড আসো তো, আমি তো দেখতেছি সাউন্ড আছে। ওকে, সো এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় তোমার ডেটাবেস, ঠিক আছে, এটাকে বলা হয় ডেটাবেস। এখন আসো, এখন আসো এই যে ডেটাবেস, এই ডেটাবেজের প্রাইমারি কি কি হতে পারে? প্রাইমারি কি বলতে কি, এই দেখো ডেটাবেজে অনেক ইনফরমেশন থাকে। যেমন আমি যদি বলি তোমার স্কুলের ডেটাবেজে তোমার কি থাকতে পারে? তোমার রোল নাম্বার থাকবে, তোমার নাম থাকবে, তোমার পিতামাতার নাম থাকবে, তারপরে হচ্ছে তোমার পিতামাতার নাম্বার থাকবে, তোমার অ্যাড্রেস থাকবে। একটা ডেটাবেজের মধ্যে তো এইসব জিনিসই থাকবে, তাই তো? একটা জিনিস, একটা ডেটাবেজে, তোমার ডেটাবেজে তো এই এই জিনিসগুলোই থাকবে। ফেসবুকে কি থাকবে? তোমার ইমেল থাকবে, ইমেলের থ্রুতে যদি কোনো নাম্বার থাকে নাম্বার থাকবে, নাম্বারের সাথে তোমার নাম থাকবে, নামের সাথে তোমার পাসওয়ার্ড থাকবে, আরও অন্যান্য ডিটেলস থাকবে। তো এখন এই ডেটাবেসটা নর্মালি তুমি মনে করো, ধরে নাও যেটা হচ্ছে একটা টেবিল, সোজা হিসাব টেবিলটাই হচ্ছে ডেটাবেস। একটা টেবিলের মধ্যে তথ্যগুলো ইনফরমেশন করে রাখে, মানে স্টোর করে রাখে। দেখো আমি যদি এখানে বলি, যেমন এডুকেশনের ডেটাবেজে তোমার ইনফরমেশনগুলো কিভাবে আছে, এই যে মনে করো তোমাদের ইনফরমেশন এরকম টেবিল আকারে আছে, ঠিক আছে, টেবিল আকারে আছে, যে নেম, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ফোন, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ব্যাচ, কোন ব্যাচে পড়তেছো, ঠিক আছে, তারপরে এক্সে মনে করো তোমার অ্যাড্রেস বা যাই হোক কিছু একটা দিল। তো এগুলো এরকম টেবিল আকারে, দেখছো টেবিল আকারে থাকে, এটা একটা টেবিল। তো নেম, এখানে মনে করো নেম হচ্ছে রূপবান, তারপরে হচ্ছে তোমার ফোন নাম্বার হচ্ছে 0199, ব্যাচ হচ্ছে জানিনার ব্যাচ, তারপরে হচ্ছে এটা কি আছে অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে উগান্ডা, ঠিক আছে। তারপরে এখানে মনে করো যে আরেকজনেরটা থাকলো, এটা মনে করো যে কি হলো, এটা হচ্ছে মনে করো যে এটা মনে করো যে কি দিব, এটা দিব হচ্ছে আচ্ছা মনে করো যে হিরো আলম, ঠিক আছে, বেচারা কদিন আগে মুক্তি পেয়েছে জেল থেকে, তার নাম দিলাম 0166, তার ব্যাচ হচ্ছে তোমার হচ্ছে জেলখানা, আর হচ্ছে তার অ্যাড্রেস হচ্ছে ওইটাই, ঠিক আছে। তো এরকম আর কি, দেখো টেবিল আকারে থাকতেছে, সব টেবিল আকারে থাকতেছে। এখন এই প্রত্যেকটা ডেটাবেজে যে কোনো টেবিল আকারে থাকলেও এইখানের যে কোনো একটা জিনিস যেন কখনো কারোর সাথে না মিলে। যেমন নাম, নাম কিন্তু মিল হয়ে যেতে পারে, এর নাম রূপবান, এর নাম হিরো আলম, হিরো আলম নামে দুইজনে আমাদের এডুকেশনের ব্যাচে পড়তে পারে, ঠিক আছে, অসম্ভব কিছু না। তার মানে এই নাম কিন্তু একা, মানে সেম হতে পারে অনেকের। এরপরে ফোন নাম্বার, এটা কিন্তু সেম হতে পারে না। ব্যাচ, এটা তো সেম হতে পারে, অনেকেই এক ব্যাচে পড়তেছে, তাই না? অনেকেই জিএসটি 2.0 পড়তেছে, তার মানে এটা এটা ম্যাচ হয়ে যেতে পারে একটার সাথে আরেকটা। আর তারপর অ্যাড্রেস, অ্যাড্রেসও সেম হতে পারে, একই ঘরের দুই ভাই বোন পড়তেছে, তাহলে সেম হতে পারে না? হতে পারে। তাহলে অ্যাড্রেসও কিন্তু সেম হয়ে যেতে পারে, কিন্তু সেম হতে পারে না কোনটা? সেটা হচ্ছে এই ফোন নাম্বারটা। ফোন নাম্বারটা সেম হতে পারে না, কারণ এক একজনের ফোন নাম্বার এক এক রকম। সো কোনো একটা টেবিলের মধ্যে, কোনো একটা টেবিলের মধ্যে, কোনো একটা টেবিলের মধ্যে এখানে কিচ্ছুই বুঝায় না, তোমার মাথার উপর দিয়ে যাওয়ার কি আছে? তুমি তুমি নিজেই সবসময় মাথার উপর দিয়ে চলো, এই জন্য আমি জাস্ট বুঝাইলাম। তুমি এডুকেশনে ভর্তি হয়েছো, তোমরা এডুকেশনে ভর্তি হয়েছো, এডুকেশনে একটা টেবিল আছে, তোমাদের ইনফরমেশনগুলো এইভাবে সেভ করে রাখছে, না বুঝার কি আছে? মানে তুমি কঠিনভাবে চিন্তা করতেছো, এই হচ্ছে তোমার সমস্যা। বুঝাইতেছি তো আমি এখন, যে এখন একটা টেবিলের মধ্যে এমন একটা জিনিস লাগবে, যে জিনিসটা হচ্ছে তোমার কি, যে কারোর সাথে কেউ মিলবে না। নাম একজনের সাথে আরেকজনের মিলতে পারে, ব্যাচ মিলতে পারে, অ্যাড্রেস মিলতে পারে, কিন্তু ফোন নাম্বার মিলবে না। তো কোনো টেবিলের যেই ডেটাটা একজনের সাথে আরেকজনের মিলে না, সেটাকে বলা হয় প্রাইমারি কি। ভালো করে খেয়াল করো, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্রাইমারি কি। সেটাকে বলা হয় প্রাইমারি কি। ওকে, তাহলে এখানে প্রাইমারি কি কোনটা? এখানে প্রাইমারি কি হচ্ছে ফোন নাম্বার।
কেন? কারণ ফোন নাম্বার একজনের সাথে আরেকজনের মিলবে না। তো ফোন নাম্বারটা হচ্ছে এখানে প্রাইমারি কি, ঠিক আছে? ফোন নাম্বারটা হচ্ছে কি প্রাইমারি কি, আশা করি বুঝতে পেরেছো। ওকে, সো এখন এখানে আসো, সিটিজেন ডেটাবেজ মানে একটা একটা দেশের সিটিজেন নাগরিকদের তথ্যগুলো আছে। আর সিটিজেন ডেটাবেজ কি থাকতে পারে? সিটিজেন ডেটাবেজের কথা শুনে বোঝা যাচ্ছে একটা দেশের নাগরিকদের তথ্যগুলো আছে। তো এখন ওই ডেটাবেজের মধ্যে কোনটা প্রাইমারি কি হতে পারে? কোনটা হতে পারে বলো তো এখানে, কোনটা হতে পারে প্রাইমারি কি? প্রথমে আছে, বলা আছে নাম। এখন একটা দেশে এক নামে অনেক লোক থাকতে পারে, তার মানে এটা কোনো ইউনিক জিনিস না। বয়স, অনেকের বয়স একই টাইমে হতে পারে, বয়স সেম হতে পারে। ঠিকানা, ঠিকানাও কিন্তু সেম হতে পারে। তার পরবর্তীতে আছে এনআইডি নাম্বার। এনআইডি নাম্বার কিন্তু কখনো সেম হতে পারে না। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে এনআইডি নাম্বার একটা সিটিজেন ডেটাবেজে প্রাইমারি কি হতে পারে? এনআইডি নাম্বার। ঠিক আছে, একটা সিটিজেন। হ্যাঁ, এই যে সানজিদা বলছে, অলরেডি বলছে, ইভা মনি বলতেছে, সুলতানা, ঋতিকা খাতুন, শশী, অনেক 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 দ্রুত সবাই যে পারতেছে, ভেরি গুড। আর আরেকজন এসে বলতেছে কিচ্ছু বুঝি না, মাথার উপর দিয়ে যায়। মানে ও বসছেই এই এই চিন্তা করে, আমি 6 অধ্যায় কখনো পড়ি নাই, তো এখন আমি কিছু শিখলেও, আমার যদি কিছু শিখাও আমি বলবো যে আমি পারি না। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন আসো, কোন পদ্ধতিতে ডেটাবেস থেকে ডেটা খুঁজে ব্যবহার করা হয়? কোন পদ্ধতিতে ডেটাবেস থেকে ডেটা খুঁজে বের করতে ব্যবহার করা হয়? ডেটা খুঁজে বের করতে ব্যবহার করা হয়। আচ্ছা, ডেটা বের করা হয় কোন পদ্ধতি? মনে করো এখন একটা টেবিলের মধ্যে অনেকগুলা ইনফরমেশন, তাই না? অনেকগুলা ইনফরমেশন। এখন আমি চাই যে হচ্ছে ওই বাংলাদেশের ওই হচ্ছে মনে করো কার, আম, একজনের, যাই হোক কারণ নাম না বলি, একজনের হচ্ছে ডেটা আমার দরকার, ঠিক আছে? তার ডেটা আমার দরকার। এখন তার ডেটা তো অবশ্যই এখানে আছে, এটা যেহেতু মনে করো বাংলাদেশের সকল নাগরিকের ডেটা এখানে আছে, সকল নাগরিকের ডেটা এখানে আছে। তো এখন এই সকল নাগরিকের ডেটা থেকে আমি চাচ্ছি ওই সিলেক্টিভ একজনের ডেটাটা আমি খুঁজে নিতে। এখন ওই একজনের ডেটা কিভাবে আমরা খুঁজে নিব? ঠিক আছে, এই খুঁজে নেওয়ার পদ্ধতিটা কি? কোন পদ্ধতিতে ডেটাবেস থেকে কোন ডেটা খুঁজে বের করতে ব্যবহার করা হয়, কি ব্যবহার করতে হয় আর কি, কি ব্যবহার করতে হয় আমাদের? সেটা হচ্ছে সিলেক্টিং। সিলেক্টিং মানে কি দেখো, প্রথমে তোমার এই পুরো ডেটাবেসকে সিলেক্ট করবে, সিলেক্ট করে তারপরে বলবে যে আমি কাকে খুঁজতেছি। সিলেক্ট অল ফ্রম এইটা, তারপরে আমি খুঁজতেছি এইটা। তো সিলেক্টিং মনে রাখো, ডেটা খুঁজে বের করতে হয় সিলেক্টিং পদ্ধতিতে। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ডি। ইন্ডেক্সিং না, ইন্ডেক্সিং হবে না, সর্টিং হবে না, সর্টিং হচ্ছে সাজানো, জয়নিংও হবে না। তাহলে এখন আসো, এটার অ্যান্সার হচ্ছে সিলেক্টিং। আচ্ছা, এবার আসো, নিচের কোনটি ডিবিএমএস এর উদাহরণ? এই প্রশ্নটা গুচ্ছ বিশ্ববিদ্যালয় 20-21 সেশনে আসছে। এটা তোমার 23-24 সেশনেও কিন্তু এই প্রশ্নটা আসছে, ঠিক আছে? 23-24 সেশনে এই প্রশ্নটা আসছে। নিচের কোনটি ডিবিএমএস এর উদাহরণ? ডাটাবেজ ম্যানেজমেন্ট। ডিবিএমএস মানে ডাটাবেজ ম্যানেজমেন্টের উদাহরণ। ডিবিএমএস এর পূর্ণ রূপ হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেজ ম্যানেজমেন্ট, কি লিখছি তোমরা বুঝবে কেমনে? আচ্ছা, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, এখন এই ডিবিএমএস নিচের কোনটা? এখন দেখো এমএস ডস, এমএস ডস কিন্তু না, এটা একটা উইন্ডোজের সিস্টেম, ঠিক আছে? তো এটা হবে না। সি প্লাস প্লাস, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কোনো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম না। মাইক্রোসফট এক্সেল, এমএস এক্সেল মানে হচ্ছে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলটা কি? এখানের মধ্যে বিভিন্ন হিসাব নিকাশ করা হয়, ঠিক আছে, মাইক্রোসফট এক্সেলের মধ্যে। সো এটাও না। এরপর হচ্ছে এমএস অ্যাক্সেস, নামটা ভালো করে দেখো, অ্যাক্সেস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা দেখো 20-21এও আসছে, এটা 23-24এও আসছে, এবং অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে আসছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। তো বুঝতেই পারছো প্রশ্নটা গুরুত্বপূর্ণ কিন্তু, এবং এটা বোর্ড পরীক্ষায় এসেছিল, যখন বোর্ড পরীক্ষায় এই অধ্যায়টা ইনক্লুডেড ছিল। তো নিচের কোনটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উদাহরণ? এটা হচ্ছে এমএস অ্যাক্সেস, অ্যাক্সেস, ঠিক আছে, নট এক্সেল, এমএস অ্যাক্সেস। ওকে, এবার আসো, এক্সেস ডেটাবেজের প্রধান অবজেক্ট কি? এক্সেস ডেটাবেজের প্রধান অবজেক্ট মানে এক্সেস ডেটাবেজের মধ্যে প্রধান জিনিসটা আসলে কি? আসলে ডেটাবেজের মধ্যে প্রধান জিনিসটা ওই টেবিল, ঠিক আছে? ওই টেবিলটা হচ্ছে প্রধান জিনিস। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে টেবিল। এক্সেস ডেটাবেজের প্রধান অবজেক্ট কি? এক্সেস ডেটাবেজের প্রধান অবজেক্ট হচ্ছে ওই টেবিলটা, ঠিক আছে? আচ্ছা,
এক আঙ্গুল এটা উঠে না, বুঝছো? এক আঙ্গুল এটা, এই যে দেখো কি রকম হয়ে যাইতেছে। ওকে, এবার আসো এইখানে, এই প্রশ্নের মধ্যে আসো, কোনটি আরডিবিএমএস নয়? আরডিবিএমএস মানে কি? দেখো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আবার কয়েক ভাগে ভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? তো এখন বলতেছে নিচের কোনটি আরডিবিএমএস, মানে সোজা হিসাবে তুমি বুঝতে পারো যে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পড়ে না, নিচের কোনটি? দেখো বলা আছে ওরাকল, মনে রাখবা ওরাকল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। মাই এসকিউএল, মনে রাখবা মাই এসকিউএল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তারপর হচ্ছে এখানে আছে ভিজুয়াল ফক্স প্রো, এটাও কিন্তু ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। জাভা, এটা হচ্ছে সি প্রোগ্রাম, সরি এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। এটা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নয়, এটা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নয়। ওকে, আচ্ছা এবার আসো 6 নাম্বার, কোন ডেটাবেজের রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? এখন রেকর্ড কি এটাই তো বুঝি না, আমাদের বুঝতে হবে রেকর্ডটা আসলে কি, তারপরে রেকর্ডের ক্ষুদ্রতম অংশতে যাব। ওকে, তো রেকর্ড কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে মনে করো যে নাম, ফোন নাম্বার, ব্যাচ, অ্যাড্রেস, এটা লিখলাম। এখন এখানে আছে রূপবান, তার নাম রূপবান, ফোন নাম্বার হচ্ছে এত, ব্যাচ এত, অ্যাড্রেস এত, এটা হচ্ছে হিরো আলম, এই এখন এখন এখানে যদি তুমি একটু খেয়াল করো, এই জায়গার মধ্যে রেকর্ড হচ্ছে একটা পূর্ণাঙ্গ হিসাব। আমি যদি বলি আচ্ছা এখান থেকে একজনের নাম বলো, তুমি বলে দিলা যা রূপবান। আমি যদি বলি আচ্ছা এখান থেকে একজনের ব্যাচ বলো, তুমি বলে দিলা ব্যাচ হচ্ছে জিএসটি 2.0। ঠিক আছে, একটা বলে দিচ্ছ তুমি, কিন্তু আমি বলতেছি একজনের পুরো ডিটেইল বলো, তাহলে তুমি কি বলবা? তাহলে তুমি বলবা যে হ্যাঁ তার নাম হচ্ছে রূপবান, তার ফোন নাম্বার হচ্ছে এত, তার ব্যাচ হচ্ছে এইটা, তার অ্যাড্রেস হচ্ছে এইটা। তার মানে এই পুরা লাইনটা, পুরো একটা সারি, এই পুরো একটা সারি হচ্ছে তা একটা ফুল ডিটেইল একজনের। আর এই জিনিসটাকে বলা হয় তোমার রেকর্ড। এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় রেকর্ড। আশা করি বুঝতে পেরেছো রেকর্ড জিনিসটা কি। এখন এই রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয় সেটা বলতেছে। তো এখন রেকর্ডটা তৈরি হয়েছে কিভাবে? রেকর্ডটা এটা একটা রেকর্ড, নিচের এই পুরো লাইনটা একটা রেকর্ড। এখন রেকর্ডটা তৈরি হয়েছে কি, এই আলাদা আলাদা এগুলো এক একটা বক্স মিলে তৈরি হয়েছে না? এই বক্সগুলোকে বলা হয় এক একটা ফিল্ড। এগুলোকে কি বলা হয়? ফিল্ড। এই যে এটা হচ্ছে নেম ফিল্ড, এবার আবার সব নেম ফিল্ড, তাহলে এটা হচ্ছে নেম ফিল্ড, এটা হচ্ছে ফোন নাম্বার ফিল্ড, এটা ব্যাচ ফিল্ড, এটা আইডি ফিল্ড। তার মানে এগুলো হচ্ছে এক একটা সিঙ্গেল ফিল্ড। তার মানে এই ফিল্ড, অনেকগুলো ফিল্ড মিলে একটা রেকর্ড হয়, ঠিক আছে? তার মানে রেকর্ডের ক্ষুদ্রতম অংশ কি বলবো? রেকর্ডের ক্ষুদ্রতম অংশ হচ্ছে তোমার এই ফিল্ড। চারের অ্যান্সার কি? চারের অ্যান্সার হচ্ছে ক। রেকর্ডের ক্ষুদ্রতম অংশ কি? রেকর্ডের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ফিল্ড। ওকে, তোরা কই চলে গেছে? এটা না তো, এটা তো ছিল টেবিল, এটা ছিল জাভা। এই যে রেকর্ডের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ফিল্ড। ওকে, এবার আসো 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্নে বলা আছে ডিবিএমএস এর সাথে সম্পর্কযুক্ত নয়, ঠিক আছে? ডিবিএমএস এর সাথে সম্পর্কযুক্ত নয় নিচের কোডটা। এখন এখানে বলা আছে কি? এখানে বলা আছে ইন্ড ইউজার, তারপরে বলা আছে ডেটা অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট এইচটিএমএল। আচ্ছা, ডিবিএমএস মানে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটার সাথে ইন্ড ইউজার এটা সম্পর্কযুক্ত অবশ্যই। কেন কে সম্পর্কযুক্ত? ইন্ড ইউজার মানে হচ্ছে যে ব্যবহার করে। এখন ডেটাবেজের মধ্যে ডেটা রাখছে, এটা অবশ্যই ব্যবহার করার জন্য, ঠিক আছে? যেমন হচ্ছে মনে করো তুমি ফেসবুকে তোমার নাম সেট করছো, ঠিক আছে? তোমার নাম সেট করছো কি যে হচ্ছে পাপাস প্রিন্সেস, এরকম একটা নাম লিখছো তুমি, ঠিক আছে? এখন এটা তো তুমি একবার শুধু অ্যাকাউন্ট খোলার টাইমে নামটা লিখছো। এখন তুমি যদি কোথাও কমেন্ট করো, তোমার দেখবা সেখানে কি তোমার নামটা দেখায় না? পাপাস প্রিন্সেস দেখায়। তুমি যদি কোথাও হচ্ছে লাইক দাও, তাহলে তার কাছে যায় পাপাস প্রিন্সেস রিয়েক্ট অন ইউর পোস্ট, তাই না? তারপর হচ্ছে এরকম তুমি কারো যেই করো না কেন, ফেসবুকে যে অ্যাক্টিভিটি করো না কেন, তোমার নামটা কিন্তু থাকে। তার মানে তুমি নাম লিখছো একবার, বাট এটা কিন্তু সব জায়গায় দেখাইতেছে। কিভাবে? ওই ডেটাবেস থেকে তোমার নামটা নিয়ে, কারণ তোমার নামটা ডেটাবেসে সেভ আছে, ডেটাবেস থেকে নিয়ে। সো এই যে ইন্ড ইউজার, এই ইন্ড ইউজারটা হচ্ছে কি, যারা ব্যবহার করে তার হচ্ছে ইন্ড ইউজার। যেমন আমি এখন কোথাও লগ ইন করবো আমার ফেসবুক আইডি, তাহলে লগ ইন করতে গেলে আমি ইমেল পাসওয়ার্ড দিব, তার মানে আমি ডেটাবেস ব্যবহার করতেছি, আমি হচ্ছে একজন ইন্ড ইউজার। তার মানে ইন্ড ইউজার, ডেটাবেসে কিন্তু ইন্ড ইউজার আছে, অবশ্যই ইন্ড ইউজার আছে, নাহলে ডেটাবেসের দরকার পড়তো না। আচ্ছা, এরপরে হচ্ছে ডেটা। হ্যাঁ, ডেটাবেসে তো ডেটা থাকবে, ডেটা ছাড়া তো ডেটাবেসের কিছুই নাই, ডেটাবেসের প্রাণই হচ্ছে ডেটা, তাই না? তো ডেটা না থাকলে তো ডেটাবেসের কিছুই নেই। এরপরে আসে অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট, এটাও ডেটাবেসের সাথে সম্পর্কিত। অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট বলতে বোঝায় কি রে, কই চলে যাস?
ওকে, অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট বলতে বোঝায় যে আমাদের মনে করো আমি হচ্ছে ডেটাবেজে রিকোয়েস্ট পাঠাই, এটাকে আসলে বলা হয় রিকোয়েস্ট পাঠানো। আমি যখন ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করি, তখন এই ইমেল আর পাসওয়ার্ড আমাকে হচ্ছে ডেটাবেজের কাছে একটা রিকোয়েস্ট চলে যায় অটো, ঠিক আছে? ওটা ডেটাবেজকে বলে তোমার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে আসছে, আমাকে এইটা ম্যাচ করে দাও তো মিলে কিনা। তো ডেটাবেজ যদি রিকোয়েস্টটা দেখে হ্যাঁ ঠিকঠাক আছে, তখন সে রেসপন্স করে যে হ্যাঁ তোমার এটা ঠিক আছে, অথবা রেসপন্স করে যে না তোমার এটা ঠিক নেই। ঠিক থাকলে লগ ইন হয়, ঠিক না থাকলে লগ ইন হয় না। তো আমি যে পাঠাচ্ছি, আমি যে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি, এটা তার কাছে রিকোয়েস্ট যাচ্ছে, তার কাছে বার্তা যাচ্ছে যে ভাই একটু একটু চেক করে দেন যে হচ্ছে এই ইমেলের সাথে এই পাসওয়ার্ড কিনা আছে কিনা, এটা ভ্যালিড কিনা। তারপরে সে রেসপন্স করে, ওটা চেক করে রেসপন্স করে যে ইয়েস আর নো, ঠিক আছে? তার মানে অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট, এটাও কিন্তু ডাটাবেজে আছে। HTML এটা হচ্ছে তোমার ওয়েবসাইট বানানোর জন্য লাগে, এটা ডেটাবেজের সাথে সম্পর্কযুক্ত নয়। দ্যাটস ওয়াই এটার অ্যান্সার হচ্ছে কি HTML। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? HTML। রিয়ানা কমেন্ট করছে পাপাস পাঠা পড়ছিলে। আল্লাহ রিয়ানার কপালে এরকম একটা পাঠা জুটিয়ে দাও, সবাই বলো আমিন। ওকে, রাইসা বলতেছে সাতের ঘ। তাজবির ইসলাম বলতেছে ওয়ালাইকুম সালাম, দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আসো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এতক্ষণ ধরে তো অনেক কিছুই পড়াইলাম, অনেক কিছু বুঝাইলাম। দেখি এখন তোমাদের উপর, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, ঠিক আছে? তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, 9 নম্বরের অ্যান্সারটা কি হতে পারে বলে তোমার মনে হয়? ওকে, 9 নম্বর প্রশ্নটা, 9 নম্বর প্রশ্ন উত্তরটা কি হতে পারে বলো? ডেটাবেজ, ডেটাবেজের ভিত্তি বলা হয় কাকে? বেজ বা ভিত্তি, ঠিক আছে? এই যে সবাই আমিন বলতেছে। যা, দোয়া কবুল হয়ে গেলে আমি জানি না, পাঁঠার লাগিয়ে থাকতে হবে পরে। আমি জানি না কার নাম জানি কইছিলাম, সবাই দেখে আমিন কইতেছে। তাই আল্লাহ পড়াটা একটু ভালো বানাই দিও। ওকে, এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সার দাও সবাই। এটা পারা উচিত, এটা নিয়ে আজকে একটু আলোচনা করছি অলরেডি, ঠিক আছে? এটা পারা উচিত সবাই। এটা রিয়ানার উপর পড়ছে, আমার উপর না। হ্যাঁ, এই যে যার নাম, যে আইডি থেকে কমেন্টটা করতেছে, যে লিখছিল পাঠা, সে তাকেই বলছি। ওকে, সি। আচ্ছা, অনেকে বলতেছে সি, টেবিল 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 ডেটাবেজের ভিত্তি। আচ্ছা, এখন আমি বলি ভিত্তি মানে কি। ভিত্তি মানে হচ্ছে যেটা আসলে একদম মনে করো যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ঠিক আছে? যেটা দিয়ে আসলে যেটার উপর তৈরি হয় জিনিসটা, ঠিক আছে? যেমন মনে করো যে আমি যদি বলি যে এটাকে কি বলা হয়, কিসের ভিত্তি বলতে পারি? যেমন সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কি? দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10। কেন? কারণ এখানে অঙ্ক 10টি, এরকম। বা একটা বিল্ডিং এর ভিত্তি কি? আর তুমি তো বলতে হবে তখন একটা পিলার, পিলারের উপর সে দাঁড়ায় আছে, ঠিক আছে? কিন্তু তুমি যদি বলো না হ্যাঁ ওয়াল, এই ওয়াল হচ্ছে ভিত্তি, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? সো এখানে তোমরা সবাই টেবিল বলতেছো। সবাইকে আমি খুবই খুবই ধন্যবাদ জানাই, কারণ সবাই চেষ্টা করেছো, কিন্তু তোমাদের সবার উত্তরই ভুল হয়েছে, ঠিক আছে? কেন? কারণ টেবিল তো ভিত্তি না। টেবিল তো পুরো একটা টেবিল মিলে তো একটা ডেটাবেজই হয়ে যায়। একটা টেবিল মিলে তো, একটা দুইটা টেবিল মিলে তো একটা ডেটাবেজই হয়ে যায়, তাহলে টেবিল ভিত্তি হয় কেমনে? টেবিলটা আসলে কার উপর ডিপেন্ডেন্ট? টেবিলটা আসলে ফিল্ডের উপর ডিপেন্ডেন্ট। কেন? কারণ হচ্ছে অনেকগুলো ফিল্ড মিলে, এই যে অনেকগুলো ফিল্ড, এরকম অনেকগুলো পাশাপাশি ফিল্ড মিলে কি তৈরি হয়? একটা রেকর্ড তৈরি হয়। আবার এই অনেকগুলো রেকর্ড মিলে, অনেকগুলো রেকর্ড মিলে, এই যে এখানে 3টা রেকর্ড আমি দিলাম, এই যে একটা দুইটা তিনটা, এই 3টা রেকর্ড মিলে তোমার কি হবে? একটা টেবিল তৈরি হবে। তার মানে ফিল্ড মিলে রেকর্ড হয়, রেকর্ড মিলে টেবিল হয়। তার মানে সবচেয়ে ছোট হচ্ছে ফিল্ড। দ্যাটস ওয়াই ফিল্ডটা হবে ডেটাবেজের ভিত্তি, ঠিক আছে? ফিল্ডটা হবে ডেটাবেজের ভিত্তি, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, নিচের কোনটি প্রাইমারি কি? এটা তো আপনারা ব্যাকে হারিবেন, হাইতে না নেই।
অ্যান্সার দিয়ে আনসাই কি হইব ইয়ানো কন ইয়ানো কইছে নিচের কোনটি প্রাইমারি কি হইব প্রাইমারি কি হইব কোন চাই কইতেছে প্রাইমারি অ্যাড্রেস মোবাইল নাম্বার এক্সাম ফি নেম বলো কোনটা হবে সঞ্জয় বলতেছে আমি ফার্স্টে ফিল্ড দিয়েছিলাম সবার টেবিল দেখে দেখছো তোমাকে মানুষ ম্যানিপুলেট করতে পারবে খুব সহজে ঠিক আছে তোমাকে সহজে খুব ম্যানিপুলেট করতে পারবে এবার কিভাবে পারবে এটা আমি আর বলতেছি না তো তোমাকে কতভাবেই তোমাকে হচ্ছে মানুষ কট দিয়ে ফেলতে পারবে সো সেই জন্য এখন থেকে সাবধান হয়ে যাও নিজের উপর নিজে যেটা ডিসিশন নেবে সেটার উপর অটল থাকো ঠিক আছে ওকে 10-এর আনসার কি 10-এর আনসার বি বলতেছে 10-এর আনসার হচ্ছে বি মোবাইল নাম্বার আচ্ছা মোবাইল নাম্বার যুবরাজ বলতেছে মোবাইল নাম্বার মনির হোসেন ইলমা শশী ভাইয়া কি নোয়া খাইলা ও মা গো এতে দরিয়া লাইছে আচ্ছা দেখো এখানে খেয়াল করো প্রাইমারি কি প্রাইমারি অ্যাড্রেস একাধিক মানুষের সেম হতে পারে নেম একাধিক মানুষের সেম হতে পারে এক্সামের ফি অনেকেরই সেম হতে পারে কিন্তু মোবাইল নাম্বার এটা সেম হবে না ঠিক আছে মোবাইল নাম্বার এটা সেম হবে না তার মানে 10-এর আনসার কি 10-এর আনসার হচ্ছে বি এবার আসো 11 নম্বর প্রশ্ন ডেটার সুসংগঠিত সংগ্রহ সংরক্ষণ উপস্থাপন পদ্ধতিকে কি বলা হয় দেখো একটা ডেটার সুসংগঠিত সংগ্রহ ডেটার সুসংগঠিত সংগ্রহ ডেটাকে সংগ্রহ করা এরপর ডেটাকে সংরক্ষণ করা কোনো জায়গায় সংরক্ষণ করা এরপর এটাকে আবার উপস্থাপন করা কোনো জায়গা থেকে আমি ডেটা সংগ্রহ করছি মানে তোমার প্রথমে হচ্ছে আমি সংগ্রহ করছি তারপরে হচ্ছে এটাকে আমি সংরক্ষণ করছি নিয়ে এটাকে আমি রাখছি আবার ঠিক সেফ জায়গায় এরপর এটাকে আবার যখন দরকার হয়েছে তখন যে ডেটা দেখানোর দরকার সেগুলো আমি উপস্থাপন করছি এই জিনিসটাকে কি বলা হয় এই জিনিসটাকে বলা হয় ডেটা প্রসেসিং এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ডেটা প্রসেসিং এবার আসো পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল নিয়ে কি তৈরি হয় এক বা একাধিক ফাইল বলতে এখানে ফাইল বলতে অলমোস্ট টেবিলই বোঝানো হচ্ছে মনে করো এখানে একটা ফাইল একটা স্কুলের এটা স্টুডেন্ট ফাইল এটা টিচার ফাইল এটা স্টাফ ফাইল বা স্টাফের ডিটেলগুলো আছে এখানে এইসবের মধ্যে যে সবগুলো একাধিক ফাইল মিলে কি তৈরি হয় বলো তো একাধিক ফাইল নিয়ে তৈরি হবে ডেটাবেস একাধিক ফাইল নিয়ে তৈরি হবে কি একাধিক ফাইল নিয়ে তৈরি হবে ডেটাবেস একাধিক ফাইল নিয়ে কি তৈরি হবে একাধিক ফাইল নিয়ে তৈরি হবে ডেটাবেস ওকে এবার আসো 13 নম্বর প্রশ্ন ডেটা প্রসেসিং বলতে কি বোঝানো হয় ঠিক আছে ডেটা প্রসেসিং বলতে বোঝানো হচ্ছে তথ্যকে উপাত্তে পরিণত করা ঠিক আছে একটা প্রশ্ন বলছে তথ্যকে উপাত্তে পরিণত করা আচ্ছা তারপরের প্রশ্ন অপশনগুলো আমরা একটু দেখি আর কি আছে একটা হচ্ছে তথ্যকে উপাত্তে পরিণত ডেটা প্রসেসিং বলতে কি বোঝানো হয় তথ্যকে উপাত্তে পরিণত করা আর আর এখানের মধ্যে আছে তোমার উপাত্তকে তথ্যে পরিণত করা তথ্যের ক্ষুদ্রতম অংশে বিভক্ত করা তথ্য প্রদর্শনের উপায় দেখো এখানে প্রথম অপশনটা ছিল কি তথ্যকে উপাত্তে পরিণত করা প্রথম এ নাম্বার অপশনটা ছিল তথ্যকে কি হবে এটার অ্যান্সার বলো ডেটা প্রসেসিং কি তথ্যকে উপাত্তে পরিণত করা উপায় আর কি যাই হোক তো এখন প্রশ্ন হচ্ছে ডেটা প্রসেসিং কি কোনটা হবে অ্যান্সার দেখো তথ্য আর উপাত্তের মধ্যে পার্থক্যটা কি ঠিক আছে তথ্য আর উপাত্তের মধ্যে পার্থক্য কি সেটা আমাদের আগে দেখতে হবে দেখো তথ্য আর উপাত্তের মধ্যে পার্থক্যটা কি তথ্য আর উপাত্তের মধ্যে একটা পার্থক্য আছে বেসিক পার্থক্য আছে দেখো উপাত্ত হচ্ছে একটা মান একটা ভ্যালু ঠিক আছে মানে হচ্ছে একটা তোমার হিজিবিজি একটা মান হিজি বলতে কি যেমন কদিন আগে আদমশুমারি হয়েছিল তখন বাংলাদেশের মানুষ দেখাচ্ছিল কত 16 কোটি সামথিং এরকম যদিও মানুষ আরো বেশি কেন 16 কোটি হয়েছে আমি বুঝি না তো এখন এখানের মধ্যে দেখো যাই হোক আমরা ধরে নিলাম এখন বাংলাদেশে 16 কোটি মানুষই আছে তো 16 কোটি মানুষ আছে এখন তোমাকে 16 কোটি মানুষের জন্ম নিবন্ধন আইনা তোমার সামনে রাখছে এই দেখো 16 কোটি মানুষের জন্ম নিবন্ধন এই যে 16 কোটি মানুষের একটা হিউজ জিনিস তোমার সামনে আসছে এটা হচ্ছে একটা উপাত্ত এখানে তোমার কাছে কোনো ইনফরমেশন কিচ্ছু নাই তোমার কাছে জাস্ট 16 কোটি মানুষের কাগজ আছে তুমি শুধু একটা জিনিসে জানো এখানে 16 কোটি মানুষের হিসাব আছে তো এটা হচ্ছে তোমার কাছে উপাত্ত যেটা কি একদম র ডেটা এটাকে বলা হয় কি র ডেটা মানে এখানে এই ডেটাগুলোর সাথে কোনো মডিফাইং কিছু করা হয় নাই ঠিক আছে ডেটাগুলো এরকম
এখন এই উপাত্তকে তথ্যে পরিণত করা যায়। কিভাবে তথ্যে পরিণত করা যায়? তথ্যে পরিণত করা যায় হচ্ছে তোমাকে এই উপাত্তগুলো থেকে যদি তুমি কোনো জিনিস বের করতে পারো তাহলে সেটা তথ্য। যেমন এখন এই 16 কোটি ইয়ে থেকে জন্ম নিবন্ধন কার্ড থেকে তুমি বের করলা 9 কোটি মহিলা আর হচ্ছে 7 কোটি হচ্ছে পুরুষ। তাহলে এখানে একটা জিনিস তুমি বের করতে পারছো, ওই এতগুলো জিনিস থেকে একটা কাজের কাজ একটা জিনিস বের করতে পারছো, পুরুষ কতজন মহিলা কতজন। এরপর তুমি বের করলা চট্টগ্রাম বিভাগে এতজন, কুমিল্লা বিভাগে এতজন মানুষ, সরি কুমিল্লা বিভাগ তো নাই, চট্টগ্রাম বিভাগে এতজন মানুষ, ঢাকা বিভাগে এতজন মানুষ, ওই বিভাগে এতজন মানুষ, প্রত্যেক বিভাগে কতজন করে মানুষ এটা তুমি বের করলা, ঠিক আছে। সো এইরকম তুমি বের করলে তাহলে আরেকটা ইনফরমেশন বের করতে পারলা। এরপরে তুমি মনে করো বের করলা শিশু কতজন, সেটা তুমি বের করতে পারো, বের করলা ওই জন্ম নিবন্ধন থেকে। তাহলে এই যে দেখো তোমার কাছে প্রথমে যে 16 কোটি জিনিসটা ছিল ওটা ছিল একটা উপাত্ত, যখন এটা থেকে তুমি দরকারি জিনিসগুলো বাহির করতে পারতেছো এটাকে বলা হয় তথ্য, এটাকে বলা হয় ইনফরমেশন, ঠিক আছে। এটা হচ্ছে উপাত্ত আর তথ্যের মধ্যে পার্থক্য। উপাত্ত আসলে কোনো কাজে লাগে না, মানে কাজে লাগে না বলতে উপাত্তের ডাইরেক্ট উপাত্তটা সরাসরি কোনো কাজে লাগে না, বরং উপাত্ত থেকে তথ্যে পরিণত করতে হয়। উপাত্ত থেকে কি করতে হয়? তথ্যে পরিণত করতে হয়। আশা করি বুঝতে পেরেছো। সো তাহলে এখন এই যে আমাদের এখানে অ্যান্সার হবে কি উপাত্তকে তথ্যে পরিণত করা, উপাত্তকে তথ্যে পরিণত করা, ঠিক আছে। আচ্ছা এবার আসো ডেটা একবচন, ডেটা এর একবচন শব্দ কি? ডেটা কিন্তু হচ্ছে বহুবচন শব্দ, ঠিক আছে। ডেটা কিন্তু হচ্ছে বহুবচন শব্দ, ডেটার একবচন হচ্ছে ডেটাম। কি হচ্ছে? ডেটাম, ঠিক আছে। সাবরিনা আজিজ, তুমি তুমি এখানে ছেলেদেরকে চুলকেতেছো কেন? তুমি যেটা বলতেছো এটা তো পরে পড়ালেখা আর করবো না, ওটা বলবো যে থাক, কবলা তো আছে 3টা। ওকে তাহলে এখন আসো, এখন আসো এটার অ্যান্সার আমরা বুঝলাম। ডেটা, ডেটা এর একবচন শব্দ কি? ডেটা এর একবচন শব্দ হচ্ছে ডেটাম। এবার আবার একই প্রশ্ন, একই প্রশ্ন, নিচের কোনটি ডেটাবেস সফটওয়্যার? এটার অ্যান্সার সবাই পারবা, বলো 15 অ্যান্সার কি হবে? 15 অ্যান্সার কি হবে? ওরাকল, হ্যাঁ ওরাকল অবশ্যই ডেটাবেস, মাইস্কুয়েল ডেটাবেস, মাইক্রোসফট এক্সেস ডেটাবেস, তার মানে উপরের সবগুলো। 15 অ্যান্সার কি? সবগুলো, ঠিক আছে। 15 অ্যান্সার কি? 15 অ্যান্সার হচ্ছে সবগুলো। আচ্ছা এবার আসো 15 নম্বর আমাদের শেষ, এবার আমরা পরেরটাই যাই। 16 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, কোনটি ডেটাবেসের সবচেয়ে বড় ডেটা টাইপ? ডেটাবেসের মধ্যেও কিন্তু ডেটা টাইপ থাকে, ঠিক আছে। ডেটা টাইপ মানে কয়েকটা টাইপের ডেটা হইতে পারে না, মানে হচ্ছে তুমি যে টেবিলের মধ্যে যে ইনফরমেশন, তোমার নাম রাখতেছো, ফোন নাম্বার রাখতেছো, অ্যাড্রেস রাখতেছো, কেউ যদি অফিসের হয় তাহলে তার স্যালারি রাখবে, ঠিক আছে। তাহলে এখন এই নাম ফোন নাম্বার এগুলা লেখাগুলো কি টাইপের? নাম যেটা সেটা হচ্ছে মনে করো টেক্সট টাইপের, কারো জন্ম টন্ম যদি লেখা হয় সেটা হচ্ছে ডেট অফ বার্থ টাইপের, ঠিক আছে, ডিওবি ডেট অফ বার্থ টাইপের। কেউ যদি তার স্যালারি লেখে তাহলে সেটা হচ্ছে তোমার কারেন্সি টাইপের, সেটাকে কি বলা হয়? কারেন্সি, ঠিক আছে, কারেন্সি টাইপের। তারপরে হচ্ছে কেউ যদি জাস্ট ফোন নাম্বার লেখে তাহলে সেটা হচ্ছে নাম্বার টাইপের, কেউ কারো যদি বয়স লেখে সেটাও নাম্বার টাইপের মধ্যে পড়ে। তো এই নাম্বার এটা হচ্ছে একটা ডেটা টাইপ। এই যে টেক্সট এটা হচ্ছে একটা, মুছে ফেলছি, ওকে, টেক্সট, টেক্সট হচ্ছে এটা হচ্ছে কি আরেকটা ডেটা টাইপ, টেক্সট টাইপের ডেটা অ্যাড করা হয়। তারপরে ডেট অফ বার্থ টাইপে এটাও একটা ডেটা টাইপ, এই টাইপেরও ডেটা কিন্তু ডেটাবেজে অ্যাড করা হয়। তারপরে হচ্ছে কারেন্সি, এটাও কিন্তু একটা ডেটা টাইপ, এটাতেও কি এই কারেন্সি মানে হচ্ছে কারেন্সি টাইপের ডেটা টাইপও কিন্তু টেবিলে অ্যাড করা হয়। কারেন্সি মানে হচ্ছে টাকা পয়সার হিসেব নিকেশ হবে যেগুলো আর কি। তো আরেকটাও আছে সেটা হচ্ছে মেমো। মেমো মানে কি? মনে করো অনেক বড় একটা জিনিস, যে মেমোর মধ্যে অনেক কিছু থাকে, ঠিক আছে, টেক্সট থাকে, কারেন্সি থাকে, নাম্বার থাকে। মনে করো তুমি বাজারে গেলা, তুমি কিছু একটা কিনলা, 1 নম্বর প্রোডাক্ট তুমি কিনছো কি? তুমি কিনছো মনে করো যে একটা লিপ গ্লস কিনে ফেলছো, ঠিক আছে, লিপ গ্লস। তো এই লিপ গ্লস এটার দাম নিল মনে করো যে হচ্ছে সাপোজ 1490 টাকা, ঠিক আছে, 1490 টাকা। এরপরে 2 নম্বরে তুমি কিনছো মনে করো যে হচ্ছে কি লিপ টিন্ট, ঠিক আছে, লিপ টিন্ট কিনছো, ওইটার দাম নিয়েছে মনে করো যে 1770 টাকা, ঠিক আছে। তারপরে হচ্ছে 3 নম্বরে তুমি কিনছো কি? 3 নম্বরে তুমি কিনছো মনে করো কি কিনতে পারো, ঠিক আছে, আইলাইনার কিনছো মনে করো, ঠিক আছে। তো এটার দাম মনে করে নিল যে 990 টাকা, ঠিক আছে। তারপরে আর কিনলাম মনে করো যে কি কিনলাম, মনে করো যে ফাউন্ডেশন নিলে তুমি, ঠিক আছে। তো ফাউন্ডেশনটার দাম নিল মনে করো যে 2000 টাকা।
ওকে, সো এরকম তুমি আরো অনেকগুলা কিনছো, ঠিক আছে, এরকম তুমি আরো অনেকগুলো কিনছো, মনে করো তুমি গ্লিটার কিনলে, ঠিক আছে, তো এটার দাম নিল মনে করো যে 2500 টাকা, ঠিক আছে, আর কি কিনবে টাকা, আর বেশি কিনলে যে টাকা দিবে সে ফকির হয়ে যাবে। ওকে, তো এই জিনিসগুলো মনে করো যে তুমি কিনছো, ঠিক আছে। তো এখন দেখো এখানে কত কিছু আছে একসাথে, এখানে নাম্বার আছে, টেক্সট আছে, কারেন্সি আছে, তাহলে দেখছো এটা কিন্তু অনেক কিছু মিলে হচ্ছে এটা তৈরি হয়েছে, অনেক কিছু মিলে কিন্তু এটা তৈরি হয়েছে। সো এখন তারপর মনে করো আরো কিনলা, 6 নম্বরে মনে করো যে এটা কি কিনলে, ব্লাশ, ব্লাশ কিনলা তুমি, ঠিক আছে, ওইটা ব্লাশ কিনলে তুমি মনে করো 1990 টাকা। ওকে, আর কিছু কেনার দরকার নেই। তো এত কিছু কিনছো তুমি, সো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে মেমো, ঠিক আছে। তার মানে এখানে বলতেছে ডাটাবেজের মধ্যে সবচেয়ে বড় ডেটা টাইপ কোনটা হবে, অ্যান্সার হচ্ছে মেমো, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে মেমো। সো মেমোটা হবে কি অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। ওকে, এখন আসে পরবর্তী জাংশন ডেটা টেবিল কোন রিলেশনে গঠিত হয়, ঠিক আছে, জাংশন ডেটা টেবিল কোন রিলেশনে গঠিত হয়। ভাই মেকআপ করে মনে হয় জানে, আমি কি মেকআপ করবো, এই আমি লিপ গ্লস লিপ টিন্ট এগুলো লাগাই কি করবো, এই যে ফাউন্ডেশন মাখবো নাকি আমি, এই দেখো সলিড, ঠিক আছে, গ্লিটার দেখো তো কোথাও কোনো জরি মরি দেখা যাইতেছে না, এগুলো আমি ব্যবহার করি না হুদাই, এগুলা হচ্ছে দেখে গেছে, মনে করো একবার হয়েছে কি আমি বলি, এটা শিখছি কেমনে, ইনস্টাগ্রাম ফেসবুকের মধ্যে দেখবা তুমি কোনো প্রোডাক্ট যদি একটু সার্চ দাও, ওই প্রোডাক্ট এগুলাই আসে শুধু, ঠিক আছে, ওই প্রোডাক্টগুলোই আসে, আর এখানে লিখতেছে ব্লাশিং, ওকে, ওই প্রোডাক্টগুলো আসে। তো আমি ইনস্টাগ্রামে একবার ঢুকছি, আর একটা মেয়েদের প্রোডাক্টের কোনো একটা অ্যাড আসছিল, কেন জানি আমি ভুল করে ক্লিক করে ফেলছিলাম ওইখানে, এরপরে ওই 15-20 দিন শুধু ওই তোমার মনে করো যে ওইগুলাই আসে, ঠিক আছে, ওই রিলেটেড রিলস আসে, ঠিক আছে, ওই রিলেটেড রিলস আসে। তো দেখতে দেখতে আমার শিখা হয়ে গেছে লিপ গ্লস লিপ টিন্ট, ঠিক আছে, আইলাইনার ব্লাশ, এই হ্যান ত্যান ফাউন্ডেশন, ঠিক আছে, তারপরে হচ্ছে আরো আরো আছে, থাক আর বললে বলবো যে আর এত কিছু জানি কেমনে, জীবন আমি কিনে নাই, ঠিক আছে, আমি কখনো কিনে নাই, এখন আসো হয়তো বা ভবিষ্যতে কখনো কিনে লাগতে পারে কে জানে, ঠিক আছে, তো আগে থেকে না, এটা রিস্ক না, আর যদি বলি যে এই যে এগুলো এগুলো কিনবো নাকি, তখন বলবো যে এত কিছুর নাম জানো কিভাবে তুমি, পরে আবার কট হয়ে যাবে ব্যাপারটা। আমি বলবো যে যদি বলে লিপ গ্লস, লিপ গ্লস এটা আবার কি, আমি তো লিপস্টিক শুনছি, লিপ গ্লস তো শুনি নাই, এরকম বলতে হবে মনে হয় না, নাহলে এগুলো বললে তোমরা যেমনি আমার সন্দেহ করতেছো সেটা আরো বেশি সন্দেহ করবে ভবিষ্যতে, যদি কেউ এরকম না, এগুলো কিছুর নামই আমি জানি না, এগুলো কি, এগুলো কিছুই আমি জানি না। এখন আসো 17, জাংশন ডেটা টেবিল কোন রিলেশনে গঠিত হয়। জাংশন ডেটা টেবিল, দেখো ডেটাবেজের রিলেশন হয় কিন্তু একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন হয়, এটা একটা টেবিল, এটা হচ্ছে আরেকটা টেবিল, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন হয়, ঠিক আছে, একটা টেবিলের সাথে আরেকটা, আমি কখনো কিনি না, বিশ্বাস করে না তোমরা আমার কথা, বিশ্বাস করে না, এগুলো কোনো কথা। দেখো একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন, এই রিলেশনটা হয় 3 রকমের, একটা হচ্ছে 1 to 1, একটা 1 to many, আর একটা হচ্ছে many to many, ঠিক আছে, আর একটা হচ্ছে many to many। তাই তো বলি ভাইয়াকে এত ফ্রেশ লাগে, ঘুম থেকে উঠে এসে মুখটা দিয়ে ক্লাস নিতেছি কোনো রকমে। এই দেখো রিলেশন, ডাটাবেজের রিলেশন 3 রকম, একটা হচ্ছে 1 to 1, আরেকটা হচ্ছে 1 to many, আর আরেকটা হচ্ছে many to many, ঠিক আছে, many to many। তো জাংশন ডেটা টেবিল এটা হয় আসলে many to many ডেটাবেস, many to many রিলেশনে, ঠিক আছে, many to many রিলেশনে, ঠিক আছে। এই ভিডিওটা আমি দেখাবো, ততদিন পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখুক আমাকেও তোমাকেও, এই ভিডিও ততদিন পর্যন্ত থাকে কিনা সন্দেহ আছে। এখন আসো, এখন আসো, এর অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে মেনি টু মেনি। এবার আসো অ্যাড্রেস কোন ধরনের ডেটা টাইপ, অ্যাড্রেস টেক্সট ডেটা টাইপ। অ্যাড্রেস কি, অ্যাড্রেস হচ্ছে লেখা থাকে তাই না, যে অ্যাড্রেস হচ্ছে এই জায়গা, জায়গার নামটা কি অবশ্যই লেখা থাকে, ঠিক আছে, লেখার নামগুলো লেখা থাকে। তো বলা বাইন, তো অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে টেক্সট, 18 অ্যান্সার হচ্ছে ক। ওকে, আমরা 18টা এমসিকিউ পড়ে ফেলেছি, এবার আসো 19 নম্বর এমসিকিউতে চলে আসে। কি বলা আছে 19 নম্বর এমসিকিউতে, আপডেট, আপডেট, আরে ভাই এদিকে আসস না। ওকে, আপডেট এবং অল্টার কমান্ড দেওয়া যথাক্রমে কোন ধরনের স্টেটমেন্ট, ঠিক আছে,
আপডেট এবং রিয়ানা মনে হয় আমার পক্ষ নিয়ে কমেন্ট করছে, দেখি তো রিয়ানার কমেন্টটা দেখি। ভাইয়ার বয়স হয়েছে তাই জানতে পারে। ওকে, এখন আসো, আপডেট এবং অল্টার কমান্ড হয় কোন ধরনের স্টেটমেন্ট? দেখো, আপডেট ডেটাবেসকে কখনো কখনো আপডেট করতে হয়। যেমন ওই যে ফেসবুকে তোমার পাসওয়ার্ড তুমি চেঞ্জ করো না, তখন কি আর আগের পাসওয়ার্ড থাকে? তখন আর আগের পাসওয়ার্ড থাকে না, ওই জায়গায় গিয়ে নতুন পাসওয়ার্ড হয়। তার মানে আপডেট করা লাগে, তার মানে আপডেট জিনিসটা আসে। অল্টার, অল্টার মানে কি জানো? অল্টার মানে হচ্ছে ডেটাবেসে নতুন জিনিস অ্যাড করে ফেলা, ঠিক আছে? কোনো কিছু আপডেট মানে কি, যেটা আগেই ছিল সেটাকে আমি নতুন করে আপডেট করছি, সেটাকে নতুন করে ডেটা অ্যাড করছি। আর অল্টার মানে হচ্ছে এখানে আমি একদম ডাইরেক্ট নতুন জিনিস অ্যাড করছি। যেমন হতে পারে, মনে করো ফেসবুক কোম্পানি এখন তোমাদের সবাইকে বললো যে না, আপনারা সবাই একটা জিনিস অ্যাড করে, ফেসবুক চালাতে হলে আপনারা সবাই একটা জিনিস অ্যাড করতে হবে, যে কি, যে আপনারা আপনারা হচ্ছে আপনার আপনার কি খাইতে ভালো লাগে, এটা আপনারা সবাই সবাই হচ্ছে অ্যাড করা লাগে। মনে করে বলছে তারা, মার যুগের বার মনে হয়েছে এটা বলতে, এটা তো তার মাথায় আসছে যে এটা করতে হবে যে আপনার কি খাইতে ভালো লাগে, এই জিনিসটা আপনার ফেসবুকে অ্যাড করতে হবে, নাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। তাহলে এখন কি সবাই অ্যাড করা শুরু করে দিবে, কার কি খাইতে ভালো লাগে, কারো ফুচকা, কারো হচ্ছে কি চটপটি, কারো আইসক্রিম, তারপর হচ্ছে কারো চকলেট, কারো হচ্ছে তোমার হচ্ছে ভাত, কারো হইতেছে মনে করো খিচুড়ি, কারো হচ্ছে বিরিয়ানি, কারো হচ্ছে ফিরনি, কারো হচ্ছে ফল ফ্রুটস, কারো হচ্ছে কিছু না, যাই হোক। তো এক একজনের এক একটা খাবার অ্যাড করতেছে। তাহলে এখন ডেটাবেজে তো আগে খাবার বলে কোনো কিছু ছিল না, ছিল ফুড বলে কোনো কিছু ছিল না। তবে এখন ফেসবুকের ডেটাবেজে নতুন একটা কলাম যুক্ত হবে যেখানে বলা থাকবে ফুড। তখন তোমার আইডি, তোমার যে রেকর্ডটা ছিল সেই রেকর্ডের মধ্যে এখন আরেকটা জিনিস অ্যাড হবে, নতুন একটা ফিল্ড, যেটা হচ্ছে ফুড, যেটার নাম হচ্ছে তুমি কি খাইতে পছন্দ করো, ঠিক আছে? সেটা অ্যাড হয়ে যাবে। সি ফুড, মনে করো তোমার সি ফুড খাইতে পছন্দ, সি ফুড অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? ওকে, কি খাইতে আমি ধরে নিলাম আর কি, কি খাইতে ভালো লাগে এটা দিল, ঠিক আছে? ভাইয়া ঈদে ফর্সা হওয়ার জন্য কি কিনে দেবো? তুমি আমার কাছে আইসো, সামনে আইসো, ঠিক আছে? আইসো দেখা করো, ঈদের আগে দেখা করো, তোমার দেখাই দিচ্ছি। এবার আসো, কমান্ড হয় কোন ধরনের স্টেটমেন্ট। এখন এই আপডেট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিএমএল। ডিএমএল মানে কি জানো? ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ মানে কি, ডেটা আগে থেকে আছে, এখন আমি জাস্ট একটু ম্যানিপুলেট করলাম, একটু চেঞ্জ করলাম। আগে আমার পাসওয়ার্ড ছিল, আমি জানি না, ঠিক আছে? এখন আমার পাসওয়ার্ড হচ্ছে, তুমি জানো না, ঠিক আছে? মানে পাসওয়ার্ড আর কি, আমি জানি না এটা হচ্ছে পাসওয়ার্ড, তুমি জানো না এটাও হচ্ছে পাসওয়ার্ড। তা আগে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড সেট করছি, আমি জানি না। এখন আমি ফেসবুকের পাসওয়ার্ড সেট করছি, তুমি জানো না। তার মানে কি, পাসওয়ার্ড সেট করছি, নতুন পাসওয়ার্ড দিছি। সো নতুন পাসওয়ার্ড যেহেতু দিছি, তাহলে এই নতুন পাসওয়ার্ড যেটা, এটা কিন্তু আগেরটার জায়গায় রিপ্লেস হয়ে যাবে, আপডেট হবে, ম্যানিপুলেট হবে। এই ধরনের ল্যাঙ্গুয়েজকে বলা হয় ডিএমএল, ডেটা ম্যানিপুলেট ল্যাঙ্গুয়েজ। যেসব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এই কাজটা করা হয়, ডেটা আপডেট করা হয়, সেটা হচ্ছে ডিএমএল বা ডেটা ম্যানিপুলেট ল্যাঙ্গুয়েজ। আর অল্টার মানে এখানে একদম নতুন জিনিস, ওই যে তুমি কি খাবা এটা অ্যাড করতেছি, ঠিক আছে? তুমি কি খাবা সেটা অ্যাড করতেছি। সো তুমি কি খাবা এটা যেহেতু আমি অ্যাড করতেছি, নতুন একটা জিনিস অ্যাড করতেছি, এটা হচ্ছে ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। নতুন করে কোনো কিছু একটা আমি ডিফাইন করতেছি যেটা আগে থেকে এক্সিস্ট ছিল না। তো এই জন্য ডিএমএল হচ্ছে আপডেট আর ডিডিএল হচ্ছে অল্টার। অ্যান্সার হচ্ছে এ। কোন পদ্ধতি থেকে ডেটা খুঁজে বের করতে হয়, এটা আমরা অলরেডি আজকে একবার আলোচনা করছি, যে সিলেক্টিং, ঠিক আছে? কোন পদ্ধতিতে ডেটাবেস থেকে ডেটা খুঁজে বের করা হয়, সেটা হচ্ছে সিলেক্টিং, ঠিক আছে? আচ্ছা, কোন কমান্ডটি একটি টেবিল থেকে সব ডেটা নেওয়ার জন্য ব্যবহার করা হয়? এখন আমি একটা টেবিলে সবগুলা ডেটা সিলেক্ট করে রাখতে চাই, ঠিক আছে? সবগুলা ডেটা নিব, এখান থেকে পরে আমি যা খুঁজে বের করার করব, ঠিক আছে? বা চোখের ডার্ক সার্কেল রিমুভ করার টিপস দিবেন। চোখের ডার্ক সার্কেল রিমুভ করার অনেক টিপস আছে। একটা হচ্ছে, প্রথম ও প্রধান উপায় হচ্ছে পানি বেশি খাওয়া। দ্বিতীয়ত উপায় হচ্ছে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমাবা। তৃতীয় উপায় হচ্ছে কফি আছে না, কফি, ওই কফি তুমি হচ্ছে গুঁড়া করে, তুমি হচ্ছে ওই যে ফ্রিজের মধ্যে বরফের ট্রেতে তুমি কফির গুঁড়া রেখে ওখানে পানিতে কফি মিক্স করে পানি দিয়ে ওটা ওটা রেখে দিবা, ঠিক আছে? এরপরে প্রতিদিন একটা একটা করে চোখের নিচে ঘষবা, ঠিক আছে? ঠিক হয়ে যাবে। আরেকটা উপায় হচ্ছে, তুমি হচ্ছে অ্যালোভেরা জেল আছে না, অ্যালোভেরা জেল রাস্তা পাওয়া যায়, 20 টাকা দিয়ে একটা অ্যালোভেরা বড় একটা কিনে, ওইটাকেও তুমি ইয়ে করে ফেলতে পারো, এটাকে কি বলে, ওই যে পানির বক্স ট্রেটা আর কি, যেটা আইস ট্রের মধ্যে এটা রেখে রেখে দিতে পারো। এরপরে বরফ হয়ে গেলে যখন দরকার একটা একটা নিয়ে চোখে নিচে রাখবো, ঠিক আছে? তাহলে দেখবা যে হচ্ছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তবে পানি রেগুলার খেতে হবে এবং রেগুলার ঘুমাইতে হবে।
আর এই কাজগুলো করবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের আমাদের মেকআপ ক্লাস এখানে শেষ হলো। পরবর্তী দিন মেকআপ ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের মেকআপ ক্লাসটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। তো এখন আসো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্নের মধ্যে বলা আছে কোন পদ্ধতির ডেটাবেস, এটা হচ্ছে সিলেক্টিং। এরপর হচ্ছে কোন কমান্ডটি একটি টেবিল থেকে সব ডেটা নেওয়ার জন্য, একটি টেবিল থেকে আমরা সবগুলো ডেটা নিব, সবগুলো ডেটা নিতে হলে সিলেক্ট অল। ঠিক আছে, কি বলা হয়, এটাকে বলা হয় সিলেক্ট অল। এখন সিলেক্ট অল কি, সিলেক্ট অল বলতে এখন তুমি যদি বলো এইটা, তাহলে কিন্তু হবে না। ডেটাবেজের মধ্যে সিলেক্ট অল করতে হলে, ঠিক আছে, ডেটাবেজের মধ্যে সিলেক্ট অল করতে হলে এই যে যে স্টার চিহ্নটা এটা দিতে হবে, এটা হচ্ছে, এটা দিয়ে বোঝায় অল, সিলেক্ট অল। এটা দিয়ে কি বোঝায়, সিলেক্ট অল। হ্যাঁ, ভালো টিপস দিচ্ছে, একটু ভুল টিপস না, সবগুলাই কাজের টিপস। ওকে, এবার আসো সিলেক্ট অল, এটা আমরা দিয়ে ফেললাম। এবার আসো 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন হচ্ছে ডট 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 একটি বৈধ এসকিউএল টাইপ নয়। মানে এখানে কি বসাইলে সেন্টেন্সটা ঠিক হবে, মানে এখানে এমন একটা জিনিস বসাইতে হবে যেটা আসলে বৈধ এসকিউএল টাইপ নয়। ঠিক আছে, তো ডেসিমেল এটা হচ্ছে অ্যান্সার। ডেসিমেল কোনো বৈধ এসকিউএল টাইপ নয়। ডেসিমেল কোনো বৈধ এসকিউএল টাইপ নয়। ডেসিমেল কি একটা বৈধ এসকিউএল টাইপ নয়। ডেসিমেল বৈধ এসকিউএল টাইপ নয়। আচ্ছা, ফ্লোট আছে, নিউমেরিক আছে, ক্যারেক্টার আছে, এইসব এসকিউএল এর টাইপ কিন্তু আছে, মানে এইসব জিনিস হচ্ছে এসকিউএল এর টাইপ আকারে আছে, কিন্তু ডেসিমেল নামে কোনো টাইপ নাই এসকিউএল এর মধ্যে। ঠিক আছে, তার মানে 22 এর আনসার হচ্ছে ক, ডেসিমেল বৈধ এসকিউএল টাইপ নয়। রিমি প্রমোশনের জন্য কোনো চিন্তা করো না, চিন্তা করো না, সবচেয়ে সেরা প্রমোশন করে দেব। ক্লাসের মধ্যে এরকম আসলে তো ভালো ভালো চিন্তা করছো। ক্লাসের মধ্যে এই যে দেখছো তো, মনে করো অনেক সময় ক্লাসে থাকে না, অনেক স্টুডেন্ট থাকে, 1000 2000 স্টুডেন্ট থাকে, তখন যদি কোনো কোম্পানি আমাদেরকে হায়ার করে, আমরা তো প্রমোট করে দিতে পারি, তাই না? যে বললো যে আচ্ছা আপনি ক্লাসের মধ্যে 3বার, ঠিক আছে, 3বার হচ্ছে আপনি এটাকে কি বলা হয়, অ্যাড করে দিবেন আমাদের কোম্পানি, আমরা আপনাকে এত টাকা দিব, তাহলে তো আমরা অ্যাড করে দিই। আমরা একটা অ্যাড করলে মনে করো এখন এমন অ্যাড দিল যেটা স্টুডেন্টরা কিনবে বেশি, ঠিক আছে, এরকম কোনো অ্যাড দিলে তো ভালো। যে মনে করো হচ্ছে বইয়ের অ্যাড দিতে পারে, তারপরে মনে করো যে মেকআপ প্রোডাক্টের অ্যাড দিতে পারে, এরকম দিতে পারে, তখন আমরা পড়াবো এরকম, এই যে এরকম ভাবে পড়াবো। এই জানো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় চলে এসেছে, এটা দেখবা তুমি গুচ্ছর প্রশ্ন হাতে নিবা, নেওয়ার সাথে সাথে দেখবা এই প্রশ্নটা চলে এসেছে। এই কোন কমান্ডটি একটি টেবিল থেকে সব ডেটা নেওয়ার জন্য ব্যবহার করা হয়, এটার উত্তর কি হবে, এটার উত্তর কি হবে? কেয়া কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। মানে একদম উত্তেজনার মুহূর্তে একটা হচ্ছে অ্যাড চলে আসবে, এরপরে অ্যাড শেষ হয়ে এটার অ্যান্সার হবে সিলেক্ট অল। তাহলে বুঝতে পারছো, আমি এমনভাবে সবাইকে অ্যাট্রাক্ট করে নিলাম, এরপর আমি একটা দিলাম, কোম্পানির লাভ হলো, কোম্পানির বুঝে না, তোমরা একটু বইলো। ঠিক আছে, কোন প্রোগ্রামটি ডেটাবেস ব্যবস্থাপনার জন্য বেশি উপযোগী? ঠিক আছে, ডেটাবেস ব্যবস্থাপনার জন্য বেশি উপযোগী হচ্ছে এসকিউএল। সি প্লাস প্লাস এটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাও তো হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এগুলো অ্যান্সার হবে না। এসকিউএল এটা হচ্ছে তোমার কি ডেটাবেস ব্যবস্থাপনার জন্য কাজে দেয়। ঠিক আছে, ডেটাবেস ব্যবস্থাপনার জন্য কাজে দেয়, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই এসকিউএল। এবার আসো এসকিউএল এর পূর্ণরূপ কি? এসকিউএল এর পূর্ণরূপ কি? এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এসকিউএল এর পূর্ণরূপ কি? এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এসকিউএল হচ্ছে স্ট্রাকচার্ড, এখানে হবে প্রোগ্রামিং, তারপর হবে ল্যাঙ্গুয়েজ, তো মাঝখানে কি হবে, সরি এই স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতেছি কেন, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসটি হচ্ছে স্ট্রাকচার্ড, কিউতে কোয়েরি, এলতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, তো এখানে হচ্ছে কোয়েরি হবে, কিউ মানে হচ্ছে কোয়েরি, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আর বলতে আমি তো সিরিয়াস ভাবছি, এই যে স্টুডেন্ট সিরিয়াসই ভাববে, অ্যাডও হয়ে যাবে। ওকে, এবার আসো 24-এর পরে এখন আমরা যদি আসি 25 নম্বর প্রশ্ন, শর্ত সাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কি বলা হয়? একটা শর্ত দিয়ে, ঠিক আছে, একটা শর্ত দিয়ে আমরা ডেটা খুঁজতেছি, মনে করো আমরা খুঁজতেছি বাংলাদেশের ডেটাবেস থেকে আমি খুঁজতেছি যাদের বয়স 60-এর বেশি, তাদেরকে আমরা খুঁজতেছি। ঠিক আছে, তো তাহলে একটা শর্ত দিয়ে দিলাম বয়স 60-এর বেশি হতে হবে, এরকম শর্ত দিয়ে যখন ডেটা খুঁজতে হবে, শর্ত দিয়ে যখন ডেটা খুঁজতে হবে, তখন সেটাকে বলা হয় কোয়েরি। সেটাকে কি বলা হয়? কোয়েরি বলা হয়। বিশ্ববিদ্যালয় ডেটাবেস সফটওয়্যারে থেকে যে সকল ছাত্রের রক্তের গ্রুপ এ প্লাস তাদের পৃথক করে বের করতে কি ব্যবহার করা হয়? অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয় ডেটাবেসের মধ্যে যাদের রক্তের গ্রুপ এ পজিটিভ, ঠিক আছে, যাদের রক্তের গ্রুপ এ পজিটিভ,
তাদের হচ্ছে খুঁজে বের করতে হবে। তো এখন সেটার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? অবশ্যই কি কোয়েরি, কারণ এ পজিটিভ একটা শর্ত দিয়ে দিচ্ছি। শর্তটা কি? শর্তটা হচ্ছে এ পজিটিভ। তো এ পজিটিভ হচ্ছে দিয়ে দিতে হবে। তো এ একটা শর্ত দিয়ে দিতে হবে। তো শর্ত দিলে সেটা হয়ে যায় কোয়েরি। এরপরে আসো এসকিউএল এর পূর্ণরূপ কি? এখানে এখানে অ্যান্সার হচ্ছে এখানে অ্যান্সারটা নাই, ঠিক আছে? এখানে কোনোটাই অ্যান্সার না, জাস্ট হচ্ছে এখানে একটু টাইপিং এ ভুল আছে, মনে করো ক নাম্বার অ্যান্সার, ঠিক আছে? ক নাম্বার অ্যান্সার হলে কি হইতো? এখানে স্ট্রাকচার হইতো, স্ট্যান্ডার্ড হইতো না, ঠিক আছে? স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা হবে অ্যান্সার। ওকে, বাছাইয়ের মাধ্যমে সর্ট করাকে কি বলা হয়? বাছাইয়ের মাধ্যমে সর্ট করাকে কি বলা হয়? এটাকে বলা হয় সিলেকশন সর্ট। আগে সিলেকশন করা হবে, তারপর সর্ট করা হবে, ঠিক আছে? আগে সিলেকশন করা হবে, তারপর আজকে লাস্টে জানতে পারলাম ভাই এত বড় মেকআপ। ভাই মেকআপ আর্টিস্ট ভাই হচ্ছে যে প্রমোশনও করে, সবই করে ভাইয়া, ঠিক আছে? শুধু ভাইয়া ক্লাস নিতে পারে না, এসে কথা। ওকে, তো বাছাইয়ের মাধ্যমে সর্ট করাকে কি বলা হয়? সিলেকশন সর্ট। তাহলে 28 আনসার কি? 28 আনসার হচ্ছে বি, সিলেকশন সর্ট। এরপর আসো 19 নাম্বার, ডেটার গোপনীয়তা রক্ষায় নিচের কোনটি নিশ্চিত করা জরুরি? ডেটার গোপনীয়তা রক্ষায় নিচের কোনটি নিশ্চিত করা জরুরি? সেটা কি হবে? ডেটার গোপনীয়তা রক্ষায় নিচের কোনটি নিশ্চিত করা জরুরি? সেটা হচ্ছে তোমার গোপনীয়তা, মনে করা হচ্ছে মানে হচ্ছে এটা সিকিউরিটি দিবে, সেই জন্য হচ্ছে ডেটা এনক্রিপশন। ডেটা এনক্রিপশন মানে কি জানো? মানে যেটা অরিজিনাল ডেটা থাকবে, ঠিক আছে, সেটা থাকবে না, সেটা থাকবে না, ডেটাকে একটু চেঞ্জ করে দেওয়া হবে। তো চল এখন আমরা হচ্ছে সিকিউরিটি এক্সপার্ট হয়ে যাব। আমরা মেকআপ আর্টিস্ট হয়েছিলাম, আমরা হচ্ছে তোমার এটাকে কি বলা হয়, মেকআপ আর্টিস্টের সাথে আরো কি এটাগুলো কি বলা হয়, চেহারা টেহারা সুন্দর করার জন্য যেটা হয়, যাই হোক ওইটা হয়েছিলাম। আমরা হচ্ছে প্রমোটার হয়েছিলাম। এখন আমরা ডেটা এনক্রিপ্টার, আমরা সিকিউরিটি এজেন্সির লোক হব, ঠিক আছে? এখানে কি হয়? ডেটা গোপনীয়তা। এখন মনে করো আমি তোমাকে একটা মেসেজ দিয়েছি, এই মেসেজটা কিন্তু ঠাস করে তোমার কাছে যায় নাই, এই মেসেজটা আমি লিখছি মেসেঞ্জারে, সেই মেসেঞ্জার থেকে আবার বাতাসে উড়ে 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 তোমার মেসেঞ্জারে গেছে। তার মানে এই যে যাচ্ছে, এর মধ্যে কিন্তু যে কেউ চাইলে হ্যাক করে নিয়ে নিতে পারে ডেটাটা। আর আমরা চাই কেউ যদি ডেটা হ্যাক করেও ফেলে, ডেটা হ্যাক করে ফেললেও সে দেখবে না আসলে আমরা কি লিখছি, অর্থাৎ এনক্রিপ্ট করা থাকবে। মনে করো লেখা হইলো যে গুড, মনে করো আমরা লিখলাম যে গুড, এরকম একটা মেসেজ, গুড লেখা। তো এটাকে এনক্রিপ্ট করা মানে কি জানো? এই গুড লেখাটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। এটা কয়েকটা নিয়ম মেনে চলে। যেমন একটা নিয়ম হচ্ছে যে শুধু আমরা পরের ওয়ার্ডগুলো ব্যবহার করব। জি এর পরের ওয়ার্ড কি বলতো? এফ জি, জি এর পরের ওয়ার্ড হচ্ছে এইচ, এইচ থাকবে। ও এর পরের ওয়ার্ড কি? পি। ও এর পরের ওয়ার্ড কি? পি। ডি এর পরের ওয়ার্ড কি? ই। তার মানে তার কাছে যাবে এইচ পি পি ই, হিপ্পি। ওকে, কিন্তু আসলে আমি পাঠাচ্ছি কি? গুড। কিন্তু লেখা যাবে এইচ পি পি ই। এইচ পি পি ই মানে কি? জানি না এটার মানে কি। এটার মানে কোনো কিছু হইতে পারে, এটার মানে কিছু হইতে পারে না। তো তার কাছে কিন্তু এইচপিপি যাবে, এরপর তার কাছে যখন শো করবে তখন আবার এইচপিপি থেকে গুড হয়ে যাবে। এইচ এর আগের লেটারটা কি? জি। পি এর আগেরটা কি? ও। পি এর আগের লেটার কি? ও। ই এর আগের লেটার কি? ডি। তার কাছে লেখা দেখাবে গুড। অনেকেই আছে এরকম করে, জানো, অনেকে চ্যাটিং করে যে হচ্ছে তোমার পরবর্তী শব্দ লেটার ব্যবহার করে করে। তুমি খোঁজ নিয়ে দেখো, এখনো না জানলে দেখবে সামনে দেখবে এরকম হয়। আবার অনেকে তো আসে ট ভাষা, নিয় ভাষা, এগুলোতে কথা বলে। ত ভাষা যেমন হচ্ছে মনে করো আমি তোমাকে ভালোবাসি, এটাকে তারা বলে কি? ইটামি তিটোমাকে ভিটালো বিটাসি, ঠিক আছে? ট ভাষা, যারা ট ভাষা জানে তারা কিন্তু এটা বুঝে। তোমরা এখানেও আছে অনেকে ট ভাষা জানে, তারা কিন্তু জানে যে ইটামি তিটোমাকে ভিটালো বিটাসি, ঠিক আছে? এটা মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে? সো এরকম সব আমি মোটামুটি পারি আর কি, ঠিক আছে? আমি একদিন দেখছিলাম আমার সামনে দুইজনে কথা বলতেছে এরকম, ঠিক আছে? কি আমি বুঝতেছিলাম না, আমার তো মেজাজ খারাপ হয়ে গেলো, কিরে ওরা পারে আমি পারি না কেন? পরে ওই দিন বাসা যায় শিখে ফেলছি। তো এখন নিজে বলতে অনেক সময় আটকায় যায় নতুন নতুন শব্দ বলতে গিয়ে, কিন্তু কেউ বললে আমি বুঝি যে কি বলে, ঠিক আছে? পিডিএফ অ্যান্সার থাকবে, ইয়েস উম্মে কুলসুম, পিডিএফ অ্যান্সার থাকবে উম্মে কুলসুম। আচ্ছা, তাহলে এখন মনে করো তোমার ফেসবুকে আমরা ফেসবুকের মধ্যে আমরা কি আমাদের ইমেল দিছি, পাসওয়ার্ড দিছি। এখন ফেসবুকের ডাটাবেস যদি কেউ হ্যাক করে ফেলে, তার মানে সে কত মানুষের ডেটা হ্যাক করে ফেললো। কিন্তু সেই ডেটাগুলো যদি এনক্রিপ্ট অবস্থায় থাকে, ঠিক আছে, সেই ডেটাগুলো যদি এনক্রিপ্ট অবস্থায় থাকে, মনে করো তুমি পাসওয়ার্ড দিছো কি? তুমি পাসওয়ার্ড দিছো যে যে ঠিক আছে কইয়া দিমু, ঠিক আছে, কইয়া দিম। অনেক আছে এরকম ডাইরেক্ট পাসওয়ার্ড দেয়, এরকম একটা সেন্টেন্স দিয়ে দেয়, কইয়া দিম, এরকম একটা পাসওয়ার্ড দিয়েছে। কিন্তু ওইখানে যে সেট হবে কি, মনে করো বলবে যে হচ্ছে এনক্রিপ্টে এরকম করা হয়েছে
যে দুই শব্দ পর পরের গুলা, মানে দুই লেটার পর পর, কে এর দুই লেটার পর কে, কে এর পরে এল, এর পরে এম, এখানে এম হবে, ও এর পরে কি পি, পি এর পর কিউ, এখানে কিউ হবে, ঠিক আছে, আই এর পরে জে, জে এর পরে কে, এরকম কে হবে, ঠিক আছে, এইভাবে সবগুলো সেট হবে। তাই কেউ যদি এটা হ্যাকও করে ফেলে, সে সহজে বুঝবে না যে এটা কিভাবে এনক্রিপ্ট করা হয়েছে। আমরা তো সহজে বুঝতেছি একটা লেটার দুইটা লেটার পরে, এটা আরো অনেক নিয়ম আছে, ঠিক আছে, মানুষ বোঝা কিন্তু কষ্ট, ঠিক আছে। আমার খুব রাগ লাগে, আহারে, থাক তাহলে আমি আর বলবো না টপ আসা, ঠিক আছে, ওকে। সো এরপরে আসো, আশা করি বুঝতে পেরেছো ডেটা এনক্রিপশনটা কি, ডেটার গোপনীয়তা নিশ্চয়তা কি করা হয়, ডেটা এনক্রিপশন করা হয়, ডেটা এনক্রিপ্ট করা হয়। তারপর হচ্ছে ডেটার গোপনীয়তা রক্ষায় গৃহীত ব্যবস্থা কোনটি, সেটা হচ্ছে এনক্রিপশন, একই প্রশ্ন, সব ডেটার গোপনীয়তা নিয়ে। তারপর হচ্ছে ডেটার এনক্রিপশন কিসের সাথে জড়িত, ডেটার এনক্রিপশন হচ্ছে ডেটার সিকিউরিটির সাথে জড়িত, ডেটার সিকিউরিটি হচ্ছে ডেটার এনক্রিপশন, ঠিক আছে, ডেটার সিকিউরিটি হচ্ছে কি ডেটার এনক্রিপশন। ভাই রান্না পারেন, রান্না আমি সব পারি, মোটামুটি সব পারি, মানে খুব ওই ইও ইও টাইপের রান্না পারি না, মনে করো যে বলবা যে পুডিং বানাইতে পারেন কিনা, আপনি কেক বানাইতে পারেন কিনা, ওইগুলো ইও ইও টাইপের জিনিসগুলো আমি পারি না। বাট আমি মোটামুটি হচ্ছে তোমার মনে করো আগে ফ্রেন্ডদের নিয়ে থাকতাম, তো আগে আমি পারতাম না, ভার্সিটিতে ওঠার পরে যখন ফ্রেন্ডদের সাথে উঠে শিখছি তখন থেকে পারি। বুয়া না আসলে নিজেরা রান্না করতে হয়। প্রথমে কাটাকাটি শিখতাম, আগে ছিলাম হচ্ছে আমাদের ফ্রেন্ডদের মধ্যে একজনের শুধু রান্না বান্না করতে পারতাম, আর তো তাকে হেল্প করার জন্য কাটাকাটি করা লাগতো। সে তার কথা, তোমরা যদি কাটাকাটি করে দাও তাহলে আমি রান্না করবো, নাহলে সবাই বাইরে খাও, বুয়া আসনে বাইরে খাইতে হবে। তো সেই জন্য আমি কি করতাম, তা আমরা যারা পারতাম না রান্না, আমরা কাটাকাটি করতাম, তো পেঁয়াজ মরিচ এগুলো চিট 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 এগুলো করতাম, এগুলো এখন খুব ভালো পারি, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে 6 মাস 1 বছর পরে এবার আস্তে আস্তে রান্না করা শিখতেছি, ততক্ষণে ডিম ভাজি ভাত রান্না এগুলো কিন্তু করতে পারে, ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে তোমার আস্তে আস্তে তখন ও বলে তোরা রান্না শিখ এরকম, তো তখন আস্তে আস্তে রান্না শিখে শুরু করেছে। এখন আসে মোটামুটি মনে করো বেসিক অনেকেই পারে, ডিম ভাজি, ডাল রান্না করা, ভাত রান্না করা, মুরগি রান্না করা, গরুর মাংস রান্না করা, খিচুড়ি রান্না করা, মাছ রান্না করা, বিরিয়ানি অত এক্সপার্ট না, ওইটা হয় না, বাট খিচুড়ি হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে যে কোনো টাইপের শাকসবজি ওইগুলো রান্না করা, কুমড়ো ভাজি এগুলো করা, ভেন্ডি ভাজি করা, করলা ভাজি করা, এগুলো কিন্তু পারি, সবাই পারি। মুরগি গরুর মাংস তো বললাম, ঠিক আছে। তা আর যে ভর্তা ভর্তা বানাতে পারি, ঠিক আছে। তো রান্না বান্নাতে হয়, কিন্তু রান্না বান্না এখন আর করা হয় না, ঠিক আছে, সময় নাই, সময় নাই। মনে করো যদি বাসায় রান্না না থাকেও তখন কি হয়, বাইরে খেয়ে দিতে হয়, রান্না করার মতো টাইম নেই। ওকে, এই কষ্ট আমি কাউকে বলি না, ঠিক আছে, যে রান্না করার মতো সময় নাই বা রান্না করার সময় হয় না, কাউকে কথা বললেই শুধু একই কথা, বিয়ে করে ফেলো, বিয়ে করে ফেলো, বিয়ে করে ফেলো। না, ভবিষ্যতে এসব কথা কাউকে বলা যাবে না। ওই যে একজন বলতেছে ভাবির পাত্র হিসেবে এগুলো কাউকে বলা যাবে না, এগুলো বললে পরে বলবো যে তুমি তো রান্না পারো, তুমি রান্না করো। আমি বলবো যে আলুর ভর্তা কেমনে বানায়, আলুকে কি ভাজি করতে হয় নাকি আলুকে পোড়াইতে হয়, আমি তো জানি না। কুলসুম কইছে আন্নে নোয়াখালীর ভাষায় দুগে কথা কন। আচ্ছা, আমি নোয়াখালীর ভাষায় কথা কইতেছি, দেখেন আন্নাকে হরালে শেষ, সৈয়দা হরাইতেছিলাম এতক্ষণ ধরে, অনেক কিছু আমরা কিন্তু শিখিয়ে লাইছি, ডেটা এনক্রিপশন কি, কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি, তারপরে হচ্ছে রিলেশন কি, এগুলো ব্যাকজ্ঞান কিন্তু আমরা শিখিয়ে লাইছি। তো এগের তুমি হরিকা তাইব, তো খুব কঠিন কিছু ন, ব্যাকজ্ঞান কিন্তু ভাঙি 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 আন্না করে বুঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা ব্যাকজ্ঞানে বুঝছেন। যদি আপনারা না বুঝি থাকেন, এটা আবার হচ্ছে রেকর্ড সাইল হইন, রেকর্ড সাইলে আবার বুঝে যাবেন, ঠিক আছে। আজকে আমাদের লাস্ট ক্লাস, ঠিক আছে, ওই আর কথা না বলি, আজকে আমাদের লাস্ট ক্লাস। তো এই লাস্ট ক্লাসে আমরা মোটামুটি 6টা অধ্যায়ের জন্য 6টা ক্লাস নিয়েছি, আশা করি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। আমি যে এমসিকিউগুলো পড়াই সেগুলোর বাইরেও অনেকগুলো এমসিকিউ কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা পড়বা। এর পরবর্তীতে হচ্ছে এর পরবর্তীতে হচ্ছে এর পরবর্তীতে হচ্ছে তোমরা যে কাজটা করবা, এর পরবর্তীতে তোমরা যে কাজ করবা, আর রান্না নিয়ে একটা মজার কাহিনী পরে বলতেছি। তো এর পরবর্তীতে তোমরা যে কাজ করবা সেটা হচ্ছে তোমরা 2 অধ্যায়ের উপর প্রেশার দিবা বেশি। কোন অধ্যায়গুলোতে বেশি ফোকাস দিবা? 2 অধ্যায়, 1 অধ্যায়, 6 অধ্যায়, এই 3টে অধ্যায় আগে ফোকাস দিবা বেশি। 2 1 6, 2 1 6, এই 3টে অধ্যায় আগে ফোকাস দিবা বেশি। এরপরে ফোকাস দিবা তুমি হচ্ছে 3 5 4, 3 তারপরে 5 তারপরে 4, বা 5 3 4। তাহলে আগে 1 নম্বরে কি, 1 নম্বর হচ্ছে 2, 2 নম্বরে হচ্ছে 1 অধ্যায়, 1 নম্বরে হচ্ছে 2 অধ্যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে 1 অধ্যায়, তারপরে হচ্ছে 6 অধ্যায়, তারপরে হচ্ছে তোমার 5 অধ্যায়, তারপরে হচ্ছে 3 অধ্যায়, এবং সর্বশেষ হচ্ছে 4 অধ্যায়। এই সিরিয়ালে
পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? এই সিরিয়ালে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? আর যে এমসিকিউগুলো দিলাম এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। শুধু এমসিকিউ পাশাপাশি কিন্তু আমি অনেক কথা বলেছি, দেখো মাত্র 32টা এমসিকিউ পড়াইতে কিন্তু অনেকগুলো এমসিকিউ বোঝানোর টাইমে আমি অনেক সময় নিয়ে বুঝেছি, কারণ ওইখানে অনেকগুলো কথা বলছে। তো ওই জিনিসটা তোমার মাথায় থাকতে হবে, তাহলে আরও অনেক এমসিকিউ তুমি পেরে যাবা, ঠিক আছে? সো তোমাদের সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে দেখো, আহ, জীবনটা প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জিং। তুমি যদি একজন রিক্সাওয়ালা হও, একজন মুচি হও, বা একজন ভিক্ষুক হও, বা আরও কোনো পেশার হও, তোমার লাইফ যেমন চ্যালেঞ্জিং, তুমি যদি অনেক বড় কিছু হও তাও তোমার লাইফ চ্যালেঞ্জিং। লাইফ সব সময় চ্যালেঞ্জিং, সব সময় লাইফ হচ্ছে কি তোমার হচ্ছে চ্যালেঞ্জের মধ্য দিয়ে প্রবলেম সলভ করতে করতেই চলতে হয়। লাইফকে কখনো কোনো কিছুর মধ্যে ডিফাইন করে আটকায় ফেলবা না যে হ্যাঁ আমি এটা না করতে পারলে শেষ, কখনো এটা করবা না। লাইফকে কখনো কোনো একটা বক্সের মধ্যে আটকায় ফেলবা না যে হ্যাঁ আমি এটা না করতে পারলে, এই বক্সের মধ্যে না থাকতে পারলে আমি শেষ। পৃথিবীটা অনেক বড়, তোমার কাজের স্কোপ অনেক বেশি, অনেক কিছু করা যাবে পৃথিবীতে, তুমি অনেক কিছু করতে পারবা, যেটা চাইবে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে তুমি সেটা করতে পারবা। তুমি যদি চিন্তা করো যে আমি কোনো পাবলিকে চান্স পেলাম না, খুবই খারাপ একটা ব্যাপার, হ্যাঁ কষ্ট লাগার ব্যাপার, আমি পাবলিকে পড়তে চেয়েছি কিন্তু আমি পারি নাই, কষ্ট লাগারই একটা ব্যাপার, কিন্তু এটা নিয়ে হতাশ হয়ে ডিপ্রেসড হয়ে যাওয়ার কোনো ব্যাপার না এটা, ঠিক আছে? দ্বিতীয়ত এখন গুচ্ছ, হ্যাঁ আমার গুচ্ছ শেষ ইচ্ছা, হ্যাঁ শেষ ইচ্ছা এটাও আমি চাইতেছি কিন্তু হয় নাই, কিন্তু আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি তারপরেও হয় নাই, তাহলে সেটা তুমি খুশি মনে মেনে নাও। ভাই আমি চেষ্টা করেছি, বিশ্বাস করেন ভাই, আমার থেকে অনেক কম চেষ্টা করা স্টুডেন্ট চান্স পেয়ে গেছে, আমি অনেক বেশি চেষ্টা করেছি, আমি অনেক পড়ালেখা করেছি, কিন্তু আমি পারি নাই, বা আমি কোনো কারণে আমার ওই দিন আমার লেখা হচ্ছিল না, বা কোনো কারণে আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আমি পারি নাই। বিশ্বাস করে নাও এটা আল্লাহ তোমার ভালোর জন্য করছে, বিশ্বাস করে নাও এটা আল্লাহ তোমার ভালোর জন্য করছে। কারণ তোমার থেকে তোমার ভবিষ্যৎ ভালো চায় সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা যা করেন তোমার সাথে সবকিছু তোমার ভালোর জন্য, তবে তোমাকে সবসময় চেষ্টা করতে হবে, তোমার একটা লক্ষ্য থাকতে হবে, একটা ফোকাস থাকতে হবে। দেখো মনে করো এই যে বাংলাদেশে এখন অনেক এমপি মন্ত্রী হয়েছে, যেমন এমপি হয়েছে অনেক ছাত্র, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, এরা কিন্তু আজ থেকে 1-2 বছর আগে এরা কিন্তু অনেক মাইর খাইছে, ওই যে দেখছা ওদের হচ্ছে আন্দোলনের সময় এরা অনেক মাইর খাইছে, খাইছে না? ওই সময় কি ওরা জানতো যে ওরা বেঁচে থাকবে কি থাকবে না, থাকবে কি থাকবে না জানতো না, কিন্তু এখন দেখো তারা কি হয়ে গেছে, মানে কখন যে মানুষ কি হয়ে যায় কেউ জানে না। তো নিজেকে কখন একটা সার্কেলের মধ্যে গন্ডির মধ্যে রাখবা না। মনে তুমি পাবলিকে পড়ছো, পড়ে কি হয়েছে, মনে করো তুমি পাশ করে তুমি একটা ব্যাংকে জব করতেছো, একটা ব্যাংকে জব করতেছো, কিন্তু তোমার আরেক ফ্রেন্ড পড়ালেখা করে নাই, মনে করো এইচএসসি পাশ করে সে কি করছে, সে হচ্ছে নেতার পিছে পিছে ঘুরছে, নেতার পিছে পিছে ঘুরতে 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 তার প্রমোশন হইতে হইতে, নেতা প্রমোশন করতে করতে সে, তুমি যে যে এলাকার ব্যাংকে চাকরি করো সেই এলাকার সে এমপি, সে যদি তোমার ব্যাংকে যায় তুমি দাঁড়ায় সালাম দিতে হয়, সে যখন রাস্তা দিয়ে যাবে তুমি একজন ব্যাংকার, কিন্তু তোমাকে দাঁড়ায় থাকতে হবে, ভিআইপি যাইতেছে, কিন্তু সে এইচএসসি পাস, সে কোনো ভার্সিটিতে পড়ে নাই, তাহলে তোমার তাকে রেসপেক্ট করা লাগতেছে, লাগতেছে না? এরপরে মনে করো তুমি ঠিক আছে, তুমি আরেকটু তুমি কোনো একটা আর একটু বড় প্রতিষ্ঠানে মনে করো চাকরি বাকরি করো, তোমার মাসিক স্যালারি তোমার হচ্ছে 60,000 70,000 1 লক্ষ টাকা, ভালো ইনকাম, ঠিক আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ চলা যাচ্ছে। কিন্তু তোমার আরেক ফ্রেন্ড সে ন্যাশনালে পড়তেছে, ন্যাশনালে পড়ে সে বিসিএস এর প্রিপারেশন নিয়েছে, নিয়ে সে পুলিশের কোনো একটা বড় পদে চলে গেছে, তার পাওয়ার এখন, তার অনেক পাওয়ার, সে চাইলে তোমার চাকরি নট করে দিতে পারে, যায় বলতে পারে এই রে অপরাধ বের করে দেন, তোমার থেকে তার পাওয়ার বেশি, কিন্তু সে পড়ছে ন্যাশনাল থেকে। তোমার আরেক ফ্রেন্ড সে ন্যাশনাল থেকে পড়ছে বা কোনো প্রাইভেট ভার্সিটি থেকে পড়ে সে আইএলটিএস করে বাইরে চলে গেছে, তার ইনকাম এখন মাসে 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা, তাহলে তাকে তুমি কিভাবে ডিফাইন করবা? সো লাইফকে কখনো সার্কেলের মধ্যে ডিফাইন করে ফেলবা না, ঠিক আছে? কোনো সার্কেলের মধ্যে তুমি চেষ্টা করবে, আমার লক্ষ্য আছে এখানে ভাই, হ্যাঁ আমি পাবলিকে পড়লে আমি ভালো করার চান্স হয়তো বেশি, পাবলিকে পড়লে আমি হয়তো বা অনেক কো কারিকুলার অ্যাক্টিভিটিস জয়েন করতে পারবো, আমি হয়তো বা চাকরির ক্ষেত্রে আমার জন্য সুবিধা হবে অনেক বেশি, আমার হতে পারে আরও অনেক জিনিস আমার সুবিধা থাকতে পারে, এর মানে এই না যে ওইখানে না গেলে তোমার আর কিছু হবে না, ওইখানে না গেলে তোমার কিছু করতে হবে না। তাই এটাকে আমার মিশন ভিশন আমি বানায় রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি চান্স পাচ্ছি, চান্স পাই নাই সমস্যা নেই, আমার অল্টারনেটিভ অপশন আমি খোঁজা শুরু করি, ওই অপশনের দিকে আমি যেতে থাকবো। তোমাকে অনেক গন্ডারের চামড়ার মতো হতে হবে অনেক সময়, চান্স না পাওয়ার পর তোমার বাসা থেকে অনেক কথা শোনাবে, তুমি কারোর সাথে কথা বলতে মন চাইবে না, কথা বললে জিজ্ঞেস করবে কোথায় চান্স পাইছে, উত্তর নাই, তোমার মন খারাপ হয়ে যাবে, তোমার আর ভালো লাগবে না,
তখন তুমি এটা কষ্ট করে সহ্য করবা, ঠিক আছে আমি যত করে আছি, এক সময় আমি দেখাবো যে আমি কি করতে পারছি, ঠিক আছে। দিন শেষে মনে করো, এখন মনে করো কেউ একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট, আর কেউ একজন ন্যাশনাল থেকে গ্র্যাজুয়েট হয়ে প্রধানমন্ত্রী হয়ে গেছে, সাপোজ ধরো, বা হচ্ছে সে মন্ত্রী হয়ে গেছে, তাহলে কি লাভ হইলো? কেউ ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তার লাভ হইলো নাকি এর লাভ হইলো? মন্ত্রী এর মনে রাখবে সবাই, তাই না? তো এই জন্য তোমাদেরকে বলি, সার্কেলের মধ্যে নিজেকে আবদ্ধ করবা না। ইয়েস, আমার টার্গেট গুচ্ছ, গুচ্ছের জন্য আমি জান প্রাণ দিয়ে দিব, কিন্তু গুচ্ছতে হয় নাই মানে ওই জায়গা থেকে হয় নাই, শেষ, আমার পরের স্টেপ আমি দেখা শুরু করি। আমি সেকেন্ড টাইমের জন্য চিন্তা করব, আমি ন্যাশনালের জন্য চিন্তা করব, আমি প্রাইভেটের জন্য চিন্তা করব, আমি এই চিন্তা করবো, সেই অনেক অপশন আছে, তুমি সেই অপশন দিকে যাবো, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে হচ্ছে অনেক কথা বলেছি এই কদিনের ক্লাসে, অনেকের যদি বকা টকা তো দেই নাই ওরকম, ঠিক আছে? যদি তারপরে কারো মনে কোনো খারাপ লেগে থাকে, ওইটা তোমরা খারাপভাবে নিও না। কাউকে আমি ওই রকম মন থেকে খারাপভাবে কখনো কিছু বলিনি। সবাইকে চেষ্টা করেছি পড়ানোর জন্য, ভালোভাবে বোঝার জন্য। সবার জন্য আমার অনেক দোয়া, অনেক ভালোবাসা। ইনশাল্লাহ আল্লাহ তোমাদের মনের ইচ্ছাগুলো পূরণ করবে। আল্লাহর কাছে দোয়া করে এই রমজান মাসে তোমাদের মনের ইচ্ছাগুলো যেন আল্লাহ পূরণ করে। তবে তোমাদের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে, আল্লাহ তোমাদের চেষ্টার ফল দিবেই দিবে। এই এখন হোক, পরে হোক, কোনো এক সময় হোক, চেষ্টার ফসল আল্লাহ তোমাকে দিবে, যে কোনোভাবে হোক দিবে, ঠিক আছে? তো তোমাদের সবাইকে অনেক মিস করব। এখানে অনেকেই আছো যারা এইচএসিতে আমার ক্লাস করছো, আবার এখন এসে অ্যাডমিশনের ক্লাস করতেছো। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার কখন কোথায় দেখা হয়, পৃথিবী গোল দেখা হয়ে যেতে পারে। দেখা হয়ে গেলে আবার আয়সা বললো না যে ভাইয়া আমাকে একটু মেকআপ টিউটোরিয়াল শেখান, বললো না যে ভাইয়া আমাকে একটু রান্না বান্না শেখান, এগুলো বললো না, এমনি এসে সালাম দিয়ে বললো যে ভাইয়া ভালো আছেন। আমি বললো ঠিক আছে, ভালো আছে, ঠিক আছে। তা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী কোনো এক ক্লাসে তার দেখা হবে না, যদি হয় গুচ্ছের আগে যদি কোনো ক্লাস হয় তাহলে হবে, বা না হওয়ার চান্স বেশি, যদি হয় তাহলে তো হইলো। তবে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক দোয়া, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমরা ক্লাসটা শেষ করে দিব। সালামিটা দিয়ে যান। ওই যে আমি একটা রিস্ক দেখতেছি খুব, যে শুধু সালামি চাইলে হবে না, এখন থেকে সালামি নিতে হলে এসে কোলাকুলি করে নিতে হবে। এখন আমি ভাবতেছি আমার কাছে কেউ সালামি চাইলে আমি এই কথা বলবো, যে কোলাকুলি ছাড়া সালা একটা সালাম দিবা, সালাম দিয়ে এসে কোলাকুলি করবা, তারপর সালামি দিবা, নাহলে তো সালামি দেওয়া হবে না। এরকম একটা রিলস দেখতেছি, এখন আমি ভাবতেছি আমিও এটা বলা শুরু করবো নাকি। জান্নাতি আমারটা অ্যান্সার দিলে না, কি বলছো জান্নাতি আমি জানি না। তারপরে তোমাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে, তোমরা আমাকে অ্যাসিড রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে ফেসবুকে নক দিতে পারো। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের প্রশ্নগুলোর সলভ দেওয়ার জন্য, ঠিক আছে? যতটুকু আমি পারি ইনশাল্লাহ আমি তোমাদের হেল্প করার চেষ্টা করবো। সামিউল ইসলাম, ইনশাল্লাহ, ইনশাল্লাহ গেলে অবশ্যই দেখা করব। শশী, ওকে, তোমাদের সবাইকে অবশ্যই মিস করবো। রাইসা তারপরও সালামি যেতেছে, মানে মেয়েদের জন্য কি আহর ভাইয়া? এই যে আমি জানি এরকম কিছু একটা বলবো। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। শেষ ভালো যার সব ভালো তার, এরকম কোনো কথা আসলে বিশ্বাস করবো না কখনো। কখনো একটা প্রবাদের সাথে, অনেকে বলে প্রথম ভালো যার, শেষ ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। অনেকে আছে শেষ ভালো না করে অনেক ভালো করে, তাই না? এইসব কোনো প্রবাদের সাথে একদম এটাকে 100% এটাকে কোরআনের বাণী মনে করে না যে এটাই সত্য সবসময়। শেষ ভালো তার, সব ভালো যা তার, এটা অনেকের ক্ষেত্রে সত্যি, অনেকের ক্ষেত্রে সত্যি না, ঠিক আছে? তো এরকম কখনো প্রবাদকে একদম বাস্তবিক মনে করে ফেলো না যে এটাই সবসময় হবে, ঠিক আছে? ওকে রাইসা, আল্লাহ হাফিজ। রাইসা অনেকক্ষণ ধরে সালামি চাইতেছিল, রাইসা পরে সালামের উত্তর না পায়া তারপরে হইতেছে এখন আল্লাহ হাফিজ বলে দিছে। ওকে রাইসা, আল্লাহ হাফিজ। জান্নাতি, তোমার আমার কথাটার অ্যান্সার দিচ্ছি, তোমার কথাটাই তো দেখি না, শুধু এই কমেন্টটাই দেখি, আমার অ্যান্সার দিচ্ছেন না কেন? ঠিক আছে, ওকে ওকে, সবাই তাহলে ভালো থাকো। ইলমা, শশী, সুমাইয়া, সাইদ, সেল, আচ্ছা, তারপর হচ্ছে রেশমি। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।